লোগো রাতুল ওটা খুব পেছনে করিস না। চুল নেই তোর কাছে। আমি না মানে ভীষণ ভয় পেয়ে যাচ্ছি, তুমি আমাকে এমন প্রশ্ন করছো, তুমি যদি আমাকে বলতে না আমি আগে থেকে পড়াশুনো করে আনতাম। উদয়পুর কেন? ও, বাবা তো উদয়পুরে জন্মেছেন, ও উদয় সেই শঙ্কর জন্যই from উদয় উদয়পুর। শঙ্কর, হ্যাঁ সেই সেই জন্যই জন্য উদয়, উদয় শঙ্কর। সেই জন্যই উদয়। ও তো নমস্কার, সত শ্রী আকাল, আদাব, আমি শুভেন চট্টোপাধ্যায়। আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনের আড্ডায় আজকে ডিয়ার মামুদি অ্যান্ড ডিয়ারেস্ট রাতুল বাবু। থ্যাংক ইউ সো মাচ মামুদি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত ব্যস্ত এসছো আমার আড্ডায়। আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল টু both of you. থ্যাংক ইউ। তো যেটা আমরা ভাবলাম সেটা আমরা একটু করে দিই। মমদি এসছেন, তাহলে মমদিকে একটু ওয়েলকাম ঠিক মতো আমাদের করতে হবে, দুজনেরই দায়িত্ব। চল একটা কিছু দিয়ে মমদিকে একটা ওয়েলকাম করি আমরা, এটা অন্যরকম হবে। চল 1 2 3 4। থ্যাংক ইউ। না, তুমি একটা এমন ব্যক্তিত্ব আমাদের কাছে, ইন্সপিরেশন তো বটেই। তুমি যে পরিবার থেকে বিলং করো সেই পরিবারের কন্ট্রিবিউশনের তো কোনো মানে কি বলবো সীমাহীন কন্ট্রিবিউশন। তোমার বাবার, তোমার মার, তোমার কাকার এবং আরো অনেকে তোমার পরিবারে আছে। একটু তোমার পরিবার আমার সম্পর্কে বলো না। সবচেয়ে আমার ইয়ে লাগে, লক্ষ্মী কাকিমার কথাটা কেউ বলে না। কেউ বলে না। লক্ষ্মী আমি কাকিমা বাজিয়েছি, মানে লক্ষ্মী আমি শঙ্কর, বাজিয়েছি হ্যাঁ। ওনার সাথে লস অ্যাঞ্জেলেসে। ওই রকম একটা গলা আর ওই রকম কি একটা ঠুমরি গেয়ে গেছেন। লক্ষ্মী অপূর্ব। শঙ্করজির কথা আপনারা যারা জানেন না অপূর্ব। জেনে নিন এই পডকাস্টের সুবাদে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট সেমি ক্লাসিক্যাল, যেটা গিরিজাদেব অবশ্যই টার্মটাই पसंद करते हैं ना, बोले क्लासिकल में सेमी क्लासिकल, लाइट क्लासिकल, ये क्या होता है? सब क्लासिकल है। बोले कोई ठुमरी गा के दिखा तो दे যে দুটো শব্দকে নিয়ে 1.5 ঘন্টা ধরে চলছে। লক্ষ্মী শঙ্কর জি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সপোনেন্টস অফ নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং এনাদের পরিবারের। তো বলো তোমাদের পরিবার সম্বন্ধে একটু বলো, জাস্ট আমি সবাই জানি, জাস্ট তোমার মুখ থেকে। কি মানে অদ্ভুত ব্যাপার, বাবা, আমার তারপরে 3 কাকা, মানে রাজেন্দ্র শঙ্কর, দেবেন্দ্র শঙ্কর, রবি শঙ্কর। রবীন্দ্র শঙ্কর ছিলেন, রবি শঙ্কর। পদবী, তোমাদের পদবী কি অনেকে এটা জানে না। আমাদের আসলে চ্যাটার্জি। এসো এসো, কোথায় ছিলে? চ্যাটার্জি চৌধুরী উপাধি পাওয়া হয়েছিল। উপাধি পান আসলে চ্যাটার্জি, হ্যাঁ এটা করতেই হবে। হ্যাঁ, আর তো উদয় শঙ্কর চৌধুরী লিখতে গেলে বাবার এখানে ট্যাটু করা ছিল, সেখানে ইউএসসি লেখা ছিল। তো উদয় শঙ্কর সেটাতে চ্যাটার্জিও হতো, চৌধুরীও। নো অফেন্স টু চৌধুরীজ, আমার গুরুজি চৌধুরী, পণ্ডিত স্বপন চৌধুরী। তো সেটা ছিল। আর মানে প্রত্যেকেই কিরকম কিভাবে এইগুলো আমার যেটা মনে হয় যে আগের, আমি ভীষণ পরজন্মে বিশ্বাস করি, মানে আমার মনে হয় আগের জন্ম থেকে কোথাও থেকে লিঙ্কড হয়ে এরা কি করে একসঙ্গে একটা জায়গায় এলেন, কি করে পুরো থেকে। তো সেটা একটা ভীষণ অদ্ভুত ব্যাপার
যে এতজন, এবং আমার সেজো কাকাও খুব ভালো নাচতেন, কাকাও ভালো নাচতেন, রবু কাকা, কিন্তু তারপরে তিনি বাজনার দিকে চলে গেলেন। সেজো কাকা ফিল্মের স্ক্রিপ্ট, মেজো কাকা নাচ নাচ তোমাদের ফ্যামিলিতে এলো কি করে, নাচটা কি করে এলো? জানি না, মাতাদিন বোধহয়, এটা মাতাদিন বলে একজন চামার, ওই উদয়পুরে একজন চামার থাকতেন, তিনি। উদয়পুর কেন? বাবা তো উদয়পুরে জন্মেছেন, ও সেই জন্যই উদয় শঙ্কর, হ্যাঁ সেই জন্যই উদয়, সেই জন্যই উদয়। তো সেইখানে শেষ মানে ওই দিনের বেলা কাজ করতো, রাত্রির বেলা সে ওই ওদের ওই লোকাল যে হয় ড্রিঙ্কস থাকে সেই খেয়ে সে একদম তুরীয় হয়ে সে নাচতো। বাবার ভীষণ ভালো লাগতো সেইটা দেখতে, যে সে একেবারে তার কোনো কিছু না, সে নিজের মনে নিজের আনন্দে সে নাচতো। আর বাবা না ওইটা খুব ভালোবাসতেন, ওইটা দেখতে, ওর যে বডি মুভমেন্ট, ওর যে এটা যে লাইভলি ব্যাপারটা, সেইটা প্রথম ইন্সপিরেশন। আর তারপরে তো লন্ডনে ওখানে গিয়ে এইগুলো না সত্যি যেটা হয় না, আমার মানে কর্তা, যাকে এখনো বাপিদা বলি, চন্দ্রোদয়, আমাদের চাঁদুদা, হ্যাঁ চাঁদুদা, তো সে কিন্তু আমার বাবার বিষয়ে সে বেশি জানে। কিন্তু আমার মনে হয় যতটুকু সেরকম যে তারপরে ওই যখন ওনাকে পাঠালেন উইলিয়াম রোদেনস্টাইন এই আলমোড়া আর কেভ আর দেখতে, বোধহয় ওনার একটা কি নটরাজের দেখে তখন যেটা মনে হচ্ছে এখান থেকে ওখানে কি করে পশ্চাৎটা এলো, সেটা কি ছিল? না, সেটা বাবা প্রথমে তো বাবা নাচ দেখেছেন ওখানে ঝালওয়ারের মহারাজার ওখানে, ওই ওনার ওই হাতির বেরোতো, প্রসেশন বেরোতো, হাওদার ওই হাতির দাঁতের ওপর একটা এরকম প্ল্যাঙ্ক রেখে কাঠের, আর তার উপর কুকিবাই বলে একজন ছিল, তিনি নাচতেন, তিনি ওর ওপরে নাচতেন। এটা অ্যানুয়াল ইভেন্টে, তো সেইটাই বাবা একটু নাচ, ওই রকম একটু পোশাক পরা নাচ ওইরকমই দেখেছেন। তারপরে যখন অ্যানা পাভলোভা ইন্ডিয়াতে এলেন, তারপরে উনি সমস্ত কিছু দেখলেন, দেখে বলছেন যে আমি নাচ দেখতে চাই, নাচ কোথাও দেখতে পাচ্ছি না, মানে সেই রকম ভাবে আমি কাউকে একটা চাই যে আমি। এটা কোন সাল নাগাদ? এটা 1920s এরকম হবে। কারণ তখন কত্থক তো ফুল ফ্লেজড সমমহারাজিরা নাচছেন। হ্যাঁ, না এটা উনি ক্রিয়েটিভ নাচ দেখতে চাইছেন। হ্যাঁ, উনি অন্যরকম একটি ছেলে চাইছিলেন, যে মানে কাউকে যদি পান যান, তো সব জায়গায় ওইরকম বলছিল যে মানে কেউ ওরকম নেই। তারপরে উনি স্যার কিরম মানে কন্ট্যাক্টস গুলো কিরম হয়ে যায়, স্যার উইলিয়াম রদেনস্টাইনের কাছে বাবা আঁকা শিখতে গেলেন, মানে আমার ঠাকুরদাদা নিয়ে গেলেন যে আঁকা শেখার জন্য রদেনস্টাইনের কাছে। ঠাকুরদাদা কি করতে? ব্যারিস্টার, মানে মিনিস্টার ছিলেন, ঝালোয়ারের রাজার মিনিস্টার ছিলেন। তো মানে এখনকার মিনিস্টার না, হ্যাঁ এটা বলে দাও, এখনকার না, তখনকার মানে রাজার মিনিস্টার ছিলেন। এবং উনি আমি না মানে ভীষণ ভয় পেয়ে যাচ্ছি, তুমি আমাকে এমন প্রশ্ন করছো, তুমি যদি আমাকে বলতে না আমি আগে থেকে পড়াশোনা করে আনতাম।
কিন্তু এটা ভালো ইয়ে, মানে আমারও বাবার কাছ থেকেই যেরকম ইয়ে শোনা, আমি আজকে গিয়েই পড়াশোনা করব। কিং জর্জ দ্য ফিফথ এর ওখানে পারফর্ম করেছিলেন দাদু। কিং জর্জ দ্য ফিফথ এর ওখানে কি বলতে আমারও এরকম মনে, কিন্তু আমার যতটুকু এটা এবং আরেকটা এটা আমাদের লজ্জা, না এটা লজ্জা না, কারণ এটা একটা কারণও আছে শুভেন্দু। তোমরা সত্যি কথা এমন একটা লেগেসি বহন করছো না, যেটা খালি তোমাদের প্রাইড না, ওটা আমাদের প্রাইড। তোমাদের হাতে আর নেই। মামুদি ডাজন্ট বিলং টু অনলি শাঙ্কর ফ্যামিলি, না গো, ইউ বিলং টু আস অলসো। মামুদি আরেকটা কারণও আমার মনে হয়, সেটা মারও এবং সেই মা বাবার থ্রু দিয়ে আমাদেরও, যে আমরা ছোটবেলা থেকে কখনো মানে মা মানে মমতা শঙ্কর, উদয় শঙ্কর এরম ভাবে দেখি তো নি, মানে মা, দিদা, মামা এরম ভাবেই এমন ভাবে আমাদের, কিন্তু ওটা হচ্ছে তোদের আপব্রিঙ্গিং, এক্স্যাক্টলি তোদের সিম্পলিসিটি, বাট দ্যাট ডাজন্ট মিন যে তোদের লিগেসিটা তোরা মানে তোরা লিগেসিটা আমাদের জানার লিগে আমরা সমৃদ্ধ হব। বিকজ এইভাবে আজকে উদয় শঙ্করজি এইভাবে এসছেন, উদয় শঙ্করজির লাইফটা এইভাবে, উনি উদয়পুর থেকে এসছেন। এইসব কথাগুলো আমি জানি না সব জায়গায় বলা হয়েছে কিনা, হয়তো বলা হয়েছে, কিন্তু এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। আমি তো আজকে গিয়েই পড়াশোনা আরম্ভ করব। বলেছিলেন যে এরকম হ্যাঁ, তো এতে গেছিলেন উনি, উইলিয়াম রদেনস্টাইনের ওখানে গিয়ে বাবাকে দেখলেন এবং বাবাকে বললেন যে আমি একটা নাচ আমি দেখতে চাই, তো তুমি আমার জন্য, কেন জিজ্ঞেস করলেন এটা জানি না, দুটো নাচ আমার জন্য কোরিওগ্রাফ করে দিতে পারবে? তো বাবা কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেই, সেটার কিছু না, বাবা বললেন হ্যাঁ পারবো। এই যে কনফিডেন্স, এই কনফিডেন্সটা কোথা থেকে, মানে কিছু না করে কোথা থেকে কনফিডেন্সটা আসে? উপরওয়ালা করাচ্ছে। তো সেইটা বাবা করলেন এবং তারপরে প্যাভলোভার গ্রুপে বাবা যখন জয়েন করলেন, এবার জয়েন করেননি কারণ উইলিয়াম রদেনস্টাইন ছাড়তে চাইছিলেন না বাবাকে। তো প্যাভলোভা বলেছিলেন যে তোমার আর্টিস্ট হতে গেলে এত ভালো ফিজিক দরকার হয় না, যে ফিজিকটা ফিজিক ইউ শুড বি আ ডান্সার। ওকে 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 ওকে, ওয়েস্ট করছো কেন তোমার? তুমি ওকে নিয়ে আঁকার এতে কেন যাচ্ছ? কিন্তু বাবা ওখানে গোল্ড মেডেল পেয়েছিলেন। তো আর এইটাও একটা অদ্ভুত ব্যাপার আমার বাবার আর মার, যে বাবা যা যা করেছিলেন, বাবার একমাত্র কল্পনা সিনেমাটা ছাড়া আর বাবার কিচ্ছু নেই। বাবার আঁকা একটা ছবি নেই। বাবার ওইটাতে কল্পনা সিনেমাতে 80টা ডান্স সিকোয়েন্স ছিল। সেইটা বাবা বললেন না, এই বয়সের নাচ দেখে কি লোকে কি করবে, মানে সেটা বলছি বাবা ওয়াজ 40-45 এরকম। এটা যখন করা হয়েছে ওনার বয়স কত ছিল? ওই কল্পনা, ওই যে 45 এ রিলিজ হয়েছে। 43 তে, because 1900 he was born, so ওই হিসেবে ক্যালকুলেট করে, so mid 40s। আচ্ছা আচ্ছা। তো 1900 এতে বাবার বয়সটা ক্যালকুলেট করাটা খুব সোজা। তো বাবা বললেন ওই বয়সের নাচ না দেখে এই কি দেখবে, সমস্ত বাদ দিলেন, সমস্ত বাড়িতে যেটা দেখলাম তুই আমি ইনভাইট করেছিলি মনে আছে? that is 30% of his dance। এবং সেখানেও এইটুকুও রেখেছেন মা জোর করে। মা বলেছিলেন যে এইটুকু রাখুন, নালে পরের প্রজন্ম জানবেই না যে আপনি, মানে ওই কাজটাও ওনার পছন্দ হয় না। মাই গড, এটা ভাব। আচ্ছা, উনি ম্যাজিশিয়ান ছিলেন? হ্যাঁ, উনি ম্যাজিশিয়ানও ছিলেন। ম্যাজিশিয়ান তো বোঝাই গেছে, প্রপার মানে শোজ করতেন, প্রফেশনালি শোজ করতেন অ্যাজ আ ম্যাজিশিয়ান। এবং সেখানে ম্যাজিশিয়ানদের বোধহয় কোনো একটা এরকম একটা ওথ মতো নিতে হয় যে ওটা রিভিল করবে না, মানে কিছু বলবে না বা কিছু। তো বাবা বলতেন যে না, এগুলো বলতে পারবো না, আমি এগুলো দেখাবো কিন্তু বলতে পারবো না। তো ছোট ছোট ম্যাজিক আমাদের বাড়িতেও দেখাতেন। তো আর মার অদ্ভুত একটা লাক, মার সব কিছু থেকে গেছে। মানে কল্পনা দেখলে মা কি, মানে টাচবুড, হ্যাঁ, কল্পনা দেখলে মা কি সেটা মানে
পুরো একটা ডকুমেন্টেশন আছে সত্যি সেটার। কথা, সত্যি। আর সব কিছুর মানে মার আঁকা ছবি আছে। এই যে মা একটা গ্রামের মেয়ে, বাটাজোর গ্রাম, এটা কোথায়? খুলনার বাটাজোর গ্রামের। বাবা উদয়পুরে জন্ম, ওখান থেকে বাবা গেলেন প্যারিসে। মারা অতজন ভাই বোনের মধ্যে দাদু তখন কলোনিয়াল এক্সিবিশন হচ্ছে ওখানে এতে প্যারিসে। তো সেখানে দাদুর জুয়েলারির দোকান ছিল। তো এখান থেকে সমস্ত যত মাদার অফ পার্লের আর এই সমস্ত জিনিস, এখানকার যারা আর্টিস্ট তাদের জিনিস, সমস্ত আর্টিসানসদের জিনিস সমস্ত নিয়ে গেছিলেন ওখানে দেখাবার জন্য। সেইখানে গিয়ে মার আর বাবার প্যারিসে গিয়ে দেখা। ডেস্টিনি, হ্যাঁ, কোথায় গিয়ে দেখা, কানেক্টেড, দে আর অল কানেক্টেড। আমি এটা ভীষণ বিশ্বাস করি। আমি কোথায় কি আছে না আছে, আমাদের তোমাকে চাঁদুদাকে যখন দেখি, আজকে এই সুযোগে বলছি, আমার ভীষণ মনে হয় তোমাদের দেখাটাও ভীষণ ডেস্টিনি। অ্যাবসলিউটলি। এবং চাঁদুদা তুমি যেভাবে পুরোটা, আমি ধরো তোমাদের 25 বছর জার্নিটা দূর থেকে তো দেখেছি, বা 30 বছর বলো, আমি যেভাবে তুমি এই পুরো সংসারটা সাজালে, সো এটাও একটা অদ্ভুত ব্যাপার। এটা একেবারে মানে এগুলো হওয়ার থাকে। ডেফিনেটলি। আমি একটা জিনিস আমাকে বলো, মানে দেখো তোমাদের এমন একটা পরিবার না, খালি পরিবার নিয়ে আলোচনা করলেই 2 ঘন্টার এপিসোড হয়ে যায়। তো এই বাবুকে এনেছি, একটু একেও তো আমি এমনিতেও আমি মাকে আজকে নিয়ে যাবো তোমার সঙ্গে। আমার এখানে বসার প্রথম কথা আমার সেই উদ্ধত্তটাই থাকে না, আমার ইন্টারেস্টিং লাগছে যে আমিও কত কিছু শুনছি তোমার সাথে। তোমার আমি সবসময় ফ্যান, তুমি জানো। না সেটা আমিও তোর ফ্যান। মানে আমি তো ভাবছিলাম এই যে এরকম হাত চলছে, এরকম আমার তো মনে হয় কেউ এই যে বাজাচ্ছে না, আমার মনে হয় ভগবান। সিরিয়াসলি আমি মানে কর্মার সব পিস মুখস্থ না, মানে এরকম কিছু নয়, বাট আমি খুব স্ট্রংলি দিদি বিশ্বাস করি যে যা সব কাজ হয়ে গেছে, এটা গীতার কথা বলে আমি এখন বড় বড় কথা বলতে চাই না, আমি পার্সোনালি ফিল করি এই বয়সে এসে তবলায় যে কাজ হয়ে গেছে বা যে ধরনের কাজ হয়ে রয়েছে অলরেডি, তোমার বাবা যে কাজ করে গেছে, তারপরে আমরা একটুখানি আলোকপাত করতে পারি অন্যভাবে। মানে বুঝতে পারছিস কি, ওটা এটা মানে খুব বিনয় করেই বলছি, তোরা বলছিস তোদের আমার কাজ ভালো লেগেছে, আই এম হ্যাপি অ্যাবাউট ইট, বাট ওইটুকুই, মানে এটা একটা বিশাল একটা কিছুই নয়, মানে জাস্ট একটা নতুন, মানে একটা সত্যি কথাই বলছি। না তুমি আবার আমাকে বলো, ঠিক আছে, আমার পডকাস্ট আর আমাকে নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে যে আমি বলবো তুমি আমাকে আরেকদিন ডাকো, আমি বাবার বিষয়ে সমস্ত জেনে আসবো, সব তোমাকে ঠিক করে বলবো। তুমি আজকেও খুব সুন্দর বলছো, যেগুলো না জানা কথা। দেখো কিন্তু ওইটাও একটা মজার মনে হয়, যেটা অ্যানা পাভলোভের সঙ্গে যখন উনি দুটো নাচ কোরিওগ্রাফ করলেন, কিন্তু করার পরেও ওখানে তখন ওই সময় বোধহয় উনি পাচ্ছিলেন উইকলি 200 পাউন্ড, মানে ওনার শুধু সাভাইল রো এর স্যুট তখন, মানে সাভাইল রো আর কোনো একটা সুটকেস, সেটা বোধহয় এই নষ্ট হয়ে গেল, কুমিরের চামড়ার সুটকেস, হ্যাঁ, মানে বেস্ট অফ এভরিথিং, হ্যাঁ, সেইরকম এরম ল্যাভিশ ভাবে থেকে তখন বাবা বললেন যে আমাকে শুধু দুটো নাচের জন্য আমাকে ট্রুপে রাখা হচ্ছে, এত টাকা দেওয়া হচ্ছে, আমার মন ভরছে না, তো তুমি আমাকে তোমাদের শেখাও যাতে আমি তোমাদের রেপার্টরি আমি করতে পারি। তো ও বললেন যে না, একদম তুমি তোমার দেশে ফিরে যাও, তোমার দেশে ফিরে গিয়ে তুমি দেখো তোমাদের দেশে কি কি আছে এবং সেইটা করো, আমাদের জিনিস কি শিখো না। এটা একটা লার্নিং লেসন সবার জন্য। এবং সেটা বাবা যেটা
করেছেন, অনেকে ভাবেন যে ইস্টার্ন আর ওয়েস্টার্ন নাচের ফিউশন বাবা করেছেন, না, বাবা যেটা ওখান থেকে নিয়েছিলেন যে শোম্যানশিপটা, যে ডিসিপ্লিন, আমার যেটা মনে হয় ওনার নাচ দেখলে খুব ডিসিপ্লিনড, অ্যাস্থেটিক, এবং বিং আ পেইন্টার, মানে এই তো ওনার স্টেজটা ছিল লাইক আ ক্যানভাস, অ্যাবসলিউটলি মানে হি ইউজ টু পেইন্ট অন দ্যাট। তো সেটাতে যেটা হয়েছিল, বাবা তারপরে ওখান থেকে যেটা শিখে এসেছিলেন যে টাইমিং কতটা হওয়া উচিত, কোনো জিনিস বাবা সবসময় বলতেন যে কিপ দ্য অডিয়েন্স হাংরি, হ্যাঁ, যে তুমি ওদের ওভার ফিড করে, মানে ওদের মানে বাবা খুব ভালো কিন্তু আর পাচ্ছি না, আর এবার বোর্ড হয়ে যাচ্ছি, সেইটা যাতে না হয়, ওদের খিদেটা রাখতো। সেটা তুমি ফলো করো তোমার প্রোডাকশনে? মাথায় রাখো একদম, মানে কোনো জিনিস ডিউরেশন একটু বেশি হয়ে গেলেই তুমি বুঝতে পারো একদম যে ঠিক এটার এতটুকু, এতগুলো কাউন্টিং, এটার এতটুকু হওয়া। তুমি আমার একটা পরিবার থেকে বিলং করো না, পুরো 2.5 ঘন্টা করে 3 ঘন্টা এপিসোডে শেষ হবে না। আমাদের তো হবে না, যারা আরো আমরা গান বাজনার মধ্যে আছি, কিন্তু এই বিশ্ববিখ্যাত লোককেও তো আনা হয়েছে আমাদের মধ্যে। তুমি ওকে দেখো, আমার এই পডকাস্টটা একটা মজা আছে, তোকে বলি, এই পডকাস্টটা ওরকম নয় আমি ইন্টারভিউ করবো তোরা, এটা না, একটা আড্ডাবাজি, সবাই মিলেই আড্ডাবাজি। তো সেখানে কিন্তু এরকম হতে পারে যে আমি তোকে প্রশ্ন করব, তুই তোর মাকে এখানে প্রশ্ন করতে পারিস, যেটা বাড়িতে করা হয় না, তুমি তোমার ছেলেকে প্রশ্ন করতে, তুমি আমাকেও যদি কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। তো এরকম আমরা একটু আড্ডাবাজি করব, তার মধ্যে থেকে যা কিছু ভালো উঠে আসবে সেটা লোকেদের কাছে, বা যারা গান বাজনা শিখতে চাইছে, ভালো করে গান বাজনা করতে চাইছে, প্রফেশনালি করতে চাইছে, নাচ গান বাদ্যযন্ত্র, একটা ইন্টারেস্টিং মেসেজ দেওয়া। আর আমার এই পডকাস্টটার ক্যাপশন হচ্ছে frankly speaking with Shubhen, it's a socio-musical podcast. So মানে socio-political নয়, we are not into politics. গান বাজনার মধ্যে তো পলিটিক্স হয়, সেটুকু আমরা সামাল দিতে পারবো, কিন্তু এই রাস্তাঘাটের পলিটিক্স বা সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে এখন যে পলিটিক্স হচ্ছে, এখন এই তুমি যে বললে না তখনকার দিনের নেতারা, মানে আমরা বুঝে গেছি যারা এখন কি, কারা নেতা, কারা কি করছে, তাদের নিয়ে কথা বলে একটা সময় নষ্ট করাই বলে আমার মনে হয়। এখন আর যাক ওই সাবজেক্টের কথা। তো এই যে পুত্র সন্তান তোমার এত ভালো, তো ও নাচে গেল না কেন? কি ভাগ্যিস না, একটা লেগেসি বহন করছিস তুই, ভাগ্যিস। ও আমার 2 ছেলে না আমাকে, মানে আমাকে আর বাপিদাকে, মানে চাঁদুদাকে প্রেস্টিজ পাংচার করার জন্য একদম মানে রেডি। দাও 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 আজকে দাও ভালো করে। ও কি করেছে? ওর কত মুভমেন্ট আমার নাচে আছে। আমরা দুজন বসার ঘরে বসে বসে, মানে বসার ঘরে চেয়ার ফেয়ার সব সরিয়ে দিয়ে ও আমার সঙ্গে নাচতো, এবং কি ভালো করতো। যেই লোকের কাছে দেখাতে বললাম তখন না, মানে শরীরে কোনো নাচ নেই, না শরীরে কোনো নাচ নেই, বোকা যদি হয়, মিউজিকটা তো ভালো, মিউজিক তখনই আমার তুই বোকা। হ্যাঁ, আমার ছোট ছেলেও রাজিত, মানে রিজুল ডাকনাম, ও যে কি ভালো বাজায়, ওর হাত ও শেখেনি কোথাও। কি বাজায়? ছোট ছেলে ও যা টেবিল চেয়ার আলমারি টেবিল চেয়ার যা কিছু, ওর হাত কি চলে, ও এত ভালো ছবি তোলে, ও সব কিছু, মানে এদের দুজনের মধ্যে, মানে মা বলে বলছি না, ভগবান অনেক কিছু দিয়েছেন, কিন্তু ইউটিলাইজ করছে না। তাহলে বলো যে ও যে এই নাচটা করলো না, এটা তোমার দুঃখ তো আছে, যে তোমার লিগেসিটা তো তোমার ছাত্রদের মধ্যে, শঙ্কর ফ্যামিলিতে একটা ট্র্যাডিশন চলছে, কিন্তু না, আবার ও মামা কাকা এদের দিকে চলে গেছে, মানে রবি দাদু, তারপরে আমার দাদা, ওদের দিকে। ওদের দিকে না, পরের জেনারেশন বলছি, মানে ওদের জেনারেশনে কে ভালো নাচছে তোদের পরিবার? আমার 2 বৌমা।
আচ্ছা, ভালো লাগছে, বাহ, ভীষণ ভালো। ছোটবেলা থেকেই মার তো কাছে আমার কাছেই মানে শিখেছে। কি নাম ওদের? সুদেষ্ণা হ্যাঁ আর সৌরিতা, দুজনেই মার স্টুডেন্ট। আমাদের বাড়িতে সব এরা সব ছেলেরা মানে গুরুমা হুয়া শাশুমা। হ্যাঁ তো এই ওইটাই খুব ভালো যে মমমাসি বলে বলে মানে বলে এসছে এত বছর, ছোটবেলা থেকে মমমাসি, আমি মমমাসির থেকে মা হয়ে গেছি। তো ওই ওর যেটা ওকে, তারপরে ভাবলাম যে না একটা কিছু কিছু শিখুক একটা, ওকে তবলা ভাবলাম যে ছোটবেলা থেকে ওর রিদম সেন্স এত ভালো, তুই শুনবি না। না না এই প্রথম আমি এইগুলোতেই একটু থ্যাংক ইউ শুনতে পাই না তো, যেটা সত্যি একদিকে সত্যি সেটার জন্য আমি আমার ভাইয়ের ইয়ে হয়ে বলছি, উই আর সো প্রাউড অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে কোনোদিন আজ অব্দি মা বা বাবা আমাদের সামনে আমাদের কোনোদিন প্রশংসা করে। আমার বাবা মাও করে নেভার এভার। হ্যাঁ প্রথম হয়তো ছোটবেলায় হয়তো একটু মন খারাপ হতো, বাকি মা বাবাদের দেখছি নিজেদের ছেলেপুলেকে নিয়ে তো মানে একদম এখানে তুলে দিয়েছে, এখানে মা বাবা কখনো কিছু বলে না। এখন ওটার ভ্যালিউটা ভীষণ বুঝতে পারি, যে ওই গ্রাউন্ডেড থাকাটার কারণ সত্যি যেটা বলছিলাম না, আমি ছোটবেলা থেকে যে মা এই বয়সে এসে বা এখন বুঝতে পারি যে মা মানে কি, হু শি ইজ। তার আগে কখনো আমাদের বুঝতে দেওয়া হয়নি মা বাবা সবাইকে নিয়ে গো অনেস্টলি। তো সেটা এইগুলোতে একটু এই শুনতে পারি, এই প্রশংসাগুলো হচ্ছে এগুলো শুনতে পারি। আমার একটা বক্তব্য আছে, আমার বাবা মাও কোনোদিন আমাদের সামনে প্রশংসা করেননি। তো এইটাতে না কি হয়েছে, আমার মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সও আছে যে আমার কোনো কিছুই ভালো হচ্ছে না, আমাকে সেটাই তো দ্যাট ড্রাইভস আস। হ্যাঁ আমার যদি কমপ্লেসেন্সি এসে যায় তখন শেষ। ওইটা ভালো যে আমার মনে হয় কি আমাকে আরো ভালো, যে তোমার বাবা যে আজকে কল্পনার সবগুলোকে ফেলে দিয়েছেন, তার মানে ওইটা ওরকম একটা লেভেলের একটা মানে আপনারা যারা দেখেননি ইউটিউবে দেখে নিন উদয় শঙ্করজির কল্পনা, সেইটাও উদয় শঙ্করজির ভালো লাগে, নেভার স্যাটিসফাইড। আমারও যেটা মানে সেটাই হয়েছে যে কোনো কিছুতে না এগিয়ে যাওয়ার সাহস পাই। এই যে এখানটা শুভেন্দা আমি ঢুকে বলছি, যেহেতু তুমি বলেছো বলার, এইটা যেরকম ইজ আ ফ্যান্টাস্টিক থিং, হ্যাঁ এটা যেরকম ইজ আ ফ্যান্টাস্টিক থিং, এবং যেটা মার থেকে আমাদের মধ্যেও এসছে মা বাবার এই আপব্রিঙ্গিংটা দেওয়ার জন্য অফকোর্স, এবং যেটা বলে দ্যাট হেল্পস আস স্ট্রাইভ টু ডু বেটার। মানে আমি যদি এখন কম্প্রেসেন্ট অফ আমি কাল যা বাজালাম এটা ভেবে যদি আমি এই বসে পড়লাম আমি শুয়ে পড়বো আর কিছু হবে না, সেটা ইজ গ্রেট। কিন্তু মা এইটাতে যেটা হয় একটা না ওই ইনসিকিউরিটির ওই মানে এটা আমি পারবো না, এটা কার আছে, মার প্রচন্ড আছে, সাংঘাতিক। এটা আবার এটা আমার কাছে ইজ নেগেটিভ। অভিনয়ের ক্ষেত্রেও তোমার সব কিছুতে শুভেন্দা, নাচ অভিনয় সব প্রথমে মনে পারবো না করে তো সবার সাথেই অভিনয় করতে, সব বেস্ট ডিরেক্টরদের সাথে তুমি অভিনয় করতে, সেই তারপরেও তোমার মনে বলি না আসলে কেউ উপরের থেকে করাচ্ছেন, আমার হাতে নেই। কারণ আমার হাতে যদি থাকতো আমি কিচ্ছু করতাম না। I would have been very happy sitting at home, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে মুখে পান দিয়ে টিভি দেখে মানে বই পড়ে ওই সময় কাটানো। মানে এই বাপিদা একজন যে আমার পেছনে একজন ড্রাইভিং ফোর্স, তার জন্য আর আরেকজন উনি ওপর থেকে করাচ্ছেন। মানে কি করে করাচ্ছেন, আমি এক একটা জিনিস আমি বলে দিয়েছি আমি পারবো না, আমি করব না, কিন্তু কোথা থেকে হয়ে গেছে মানে জানি না। ও বাবা সেগুলো দারুণ হচ্ছে। সো মানে এই যে নেগেটিভটা যেটা বলছি যেটা হয় যে ওই যে আমি পারবো না, বা আমি যেরকম অনেস্টলি আমার নিজেকে নেমে বুঝি আমি সাংঘাতিক ইন্ট্রোভার্ট, সেটা বাদ দিও যেটা আমার মেন যে ওই কনফিডেন্সটা যে হ্যাঁ পারবো, হবে, করব, এইটা এই জিনিসটার ভীষণ মানে মার এই এটা একদম মানে, এবং সেটা আমাদের সবার মধ্যে সিপিন করেছে, প্রত্যেকের মধ্যেই আমাদের আছে। সেটা মাকে আমি বলি যে তুমি ভাববেই না ওটা নিয়ে, তুমি সত্যি অ্যাচিভমেন্ট এটা মানে কোথায় কি অ্যাচিভমেন্টের এন্ডটা কোথায় তুমি মার বলো, সেটা তুমি ফিল্ম বলো,
তুমি সেটা নাচ কোরিওগ্রাফি বলো, সবকিছু, এত বড় এই ইনস্টিটিউশনটা বলো, মার আঁকা, মার নিজেরও আঁকা যদি তুমি দেখো অবাক হয়ে যায় সবকিছুতেই। কিন্তু এই যে না 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 না, আমি একটা জিনিস দেখছিলাম, মামুদি সারাক্ষণ তোর চুল নিয়ে কি একটা প্রবলেম করছে। মা আমাকে ওয়াহিদা করবেন, বুঝেছো? আমি সবসময় এটা করতে ভালোবাসি, এটা আমার মনে হয় আরামদায়ক। চুলটা একটু সামনে, এবার এটা পুরো ওয়াহিদা কাট হয়ে যায় না, তুমি ওটা বলো, এটা কোনো মানে হয়? দেখো সুগন্ধা, না না নরমাল, তোমারটা ওরকম একটা আছে, আমারটা কি করে হবে? তোমার কাছ থেকে কিন্তু পেয়েছে অবশ্য চাঁদুদা ঘেঁষা, ওর পুরো ব্যাপারটাই ওর চাঁদুদা ঘেঁষা ওর, কিন্তু মানে ওর ওইটা, ওর সত্যি ওকে দেখে সবাই ভাববে যে ও ভীষণ মানে এক্সট্রোভার্ট, কিন্তু ও সাংঘাতিক ইন্ট্রোভার্ট। আমার যেটা ভালো লাগে ওদের, ওর তো বটেই, একটা হিউমিডিটি আমরা এক্সপেক্ট করি আমাদের যারা পরের জেনারেশন যারা। আমার মনে হয় সেই রামকৃষ্ণদেবের কথায় যে যে গাছে ফল আছে সেই ঝোঁকে, না আমি না থাকলে থেকে ঝুঁকবে না। যারা এরকম করে আছে তাদের মেটেরিয়ালের ঘাটতি আছে। ওর মনে হয় যে এরকম, ও ছাড়াও আরো কয়েকজন আছে যাদের মনে হয় যে যারা, তাদের মধ্যে জিনিসপত্র আছে বলেই, এবং তারা এক্স্যাক্টলি জানে হয়তো বা যে আমরা যে কাজকর্মগুলো করছি সেটা করতে গেলে কি পরিশ্রম বা কি চিন্তা বা যা হোয়াট এভার ব্যাকগ্রাউন্ডটা, ওরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে। একটা কার্মা ব্যান্ড করলাম 1985-এ, কেন করেছিলাম তখন, কি দরকার ছিল, এই দুঃখ কষ্ট যে পরিবার থেকে আসছে, ও পুরো ব্যাপারটা বুঝতে পারছে, তো সেটার থেকে হয়তো ভেতর থেকে একটা ভালোবাসা আসছে, বা ও নিজেও কত ভালো। আমি একবার রাতুলকে বললাম, আচ্ছা রাতুল, তুই যদি তোর যদি জীবনে কিছু না হয়, এটা কবে বলে? না ছোট বাচ্চা, তখন ছোট, এখন জীবনে তো অনেক আমি বললাম তোর যদি কিছু না হয়, তোর যদি কিছু, তুই কি করবি? হ্যাঁ, আমি পিওনের চাকরি করব। আমি বললাম ভেরি গুড, এটাই লেসন, দেখ কত ভেরি গুড, ছোট্ট কথায় লেসন। তুই যদি এই মানসিকতাটা রাখতে পারিস যে আমার যদি কিছু না হয়, আমি যে কোনো একটা কিছু করে মাথা উঁচু করে আমি বাঁচবো, আমি অনেস্ট থাকবো, আমি কোনো রকম এদিক ওদিক কিছু করব না, চালাকি করব না। আমি ছোটবেলা থেকে একটা কথাই যেটা মানে ওদেরকে সারাক্ষণ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, যে বুদ্ধিমান হও, চালাক হয়েও না। ঠিক 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 ঠিক। চালাকির দ্বারা কিছু হওয়া যায় না। সাময়িক একটা কিছু পাওয়া যেতে পারে, সাময়িক, আজকের দিনে সাময়িক অনেকেই এরকম চালাকির দ্বারা কিছু সাময়িক লাভ তাদের হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা থাকে না। না, তুমি কখনো ওকে আগের থেকে, মানে আমি একটা জাস্ট প্রশ্ন সবাইকেই করছি, তোমাকেও করছি, যেহেতু তুমি এটা প্রিডমিনেন্টলি মিউজিক্যাল, কিন্তু ওই গীতাং বাদ্যাং তথা নৃত্যাং ফ্রাং সঙ্গীত মুচ্যতে, তো সঙ্গীতের মধ্যে তো ডান্স, তো এই পডকাস্টের মধ্যে ডান্স তো থাকবেই। তুমি সঙ্গীতকে, মানে মিউজিককে তুমি পার্সোনালি কিভাবে দেখেছো? মানে মিউজিকটাকে তুমি কিভাবে দেখো? মিউজিকটা বলছি, ডান্স তো তার সাথে আসবেই, মিউজিকটাকে কিভাবে দেখেছো? মিউজিক আমার মনে হয় আমার মনকে না ছুঁলে, যে মিউজিক আমার মনকে ছোঁয়ে না, আমার মাথা কোনো কাজ করে না। আমি যার জন্য আমি সারা রাত জাগি, আমি ঘুমোতে যাই 6:30 7টার সময়। ওঠো কটায়? যেদিন কিছু কাজ থাকে সেদিন তো উঠতেই হয়, প্লেন ধরা, এই ধরা, না কাজ তুমি ধরা ছড়ার বাইরে কখন চলে যাও? শুটিং এর সময় তো করো ব্রেকফাস্টটা কখন করেন, এইটুকু জিজ্ঞেস কর না। আমি তো জানি, বলে তো আমি পাগল আমি বেড টি, মানে যেদিন আমার রাত জাগা ওরকম হয় সেদিন বেড টি খাই আমি। সন্ধে মানে সকালের মর্নিং বেড টি খাই সন্ধে 6:30 এরকম সময়। হ্যাঁ, তারপরে আমি নিজে প্র্যাকটিস করো কখন? এখন তো প্র্যাকটিস, হাঁটুর ব্যথা। আর শেখাই তো বিকেলে। এখন মানে
ক্লাসে যেদিন ক্লাসে যেতে পারি, নালে অবশ্য না এখন তো তোমার অন্য কাজ থাকে। বৌমারাই ক্লাস নিচ্ছে হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কিন্তু সব টিচাররা সমস্ত আছেন এবং প্রত্যেকে আমার কাছ থেকে শিখেছেন এবং তার মধ্যে সবাই টিচার হতে পারে না, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ টিচার এলিমেন্টটা অন্য ব্যাপার। টিচার হওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট, ওটা একটা আলাদা তো তুমি সঙ্গীত বলছো, তোমার কাছে সঙ্গীত সেটাই যেটা মনকে ছোবে, মনকে ছুলেই সেটা আমার মাথাকে কাজ করাতে আরম্ভ করে। আর আমি মিউজিকটাকে না, আমি না একটা ডিজাইনের মতো দেখি, মানে মিউজিক, এবং আমি শরীর দিয়ে সেইটাকে আঁকার চেষ্টা, মানে মিউজিক হবে, মানে মিউজিক মিউজিকের মতো গেল আর নাচ নাচের মতো গেল, দুটো মিললো না, সেটাতে হয় না। ধরো আমি একটা বলছি, একটা মজা একটা করা যাক, এই জায়গাটা একটা ভালো জায়গা পাওয়া গেছে, হাত থেকে বেরিয়ে যাবে, এই সেরেছে তুমি আবার তুমি আবার দরজাটা খোলা আছে। না, তুমি একটা ইন্টারভিউতে বলেছিলে, আমি দেখো তোমাদের তো একটা দুটো ইন্টারভিউ দেখে আমাকে আসতে হয়েছে, কারণ না কিছু তো করতে হবে প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের মানে উদয় শঙ্করজির ধারা অনুযায়ী তোমাদের ভীষণ ক্লাস করা বা অনেক কিছু ইমপ্রম্পটু থাকে, একদম ইমপ্রম্পটু সাডেন একদম জিনিসগুলো, সেটি তোমাদের কিন্তু লাইভ ওয়্যার যেটা বলে লাইভ ওয়্যার অফ ক্লাসেস, মানে তুমি জানো না, তুমি বলছিলে এক ছাত্রকে না ছাত্রীকে নিয়ে গিয়ে একটা দিয়ে দিয়েছো চা খায়, এর উপরে করতো একটা জিনিস, এরকম টাইপের তুমি বলেছিলে। আচ্ছা, এই যে তুমি অভিব্যক্তিগুলো যেটা বললে, অভিব্যক্তি তোমার নানান ধরনের মিউজিক থেকে তোমার অভিব্যক্তি হয়, এবার আমি আর রাতুল একটা রিদম প্যাটার্ন তৈরি করছি। না, আমি বলি, আমি এই কাপটা থেকে একটা নাচ তৈরি করি, আমরা রিদম দেবো। আচ্ছা চলো, তোমরা রিদম দাও, আমি কাপ দাও, তোমরা চেড়া বেড়া রিদম দিও না, যেটাতে আমরা আমাদের মতন করে রিদম দেবো, আমি বসেই করবো, কিন্তু হ্যাঁ রিদম চেঞ্জ হবে। আর আমি বলবো ক্যামেরা পার্সনকে চোখের দিকে বেশি, হাতের দিকে ওইটা বেশি রাখতে, তাহলে কপাল এই সেরেছে। দাঁড়া, আমাকে কিছুক্ষণ সময় দিতে হবে, আমি স্টাডি করি। তুমি চাটা খাচ্ছ না? জাস্ট খাচ্ছি না। না খাচ্ছ না, না মানে আমার এটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট, আমি একটু ভেবেছি তো, মানে এক্ষুনি ভাবলাম তোমার মতো ইমপ্রম্পটু, ও জানে আমি স্টেজের মধ্যে প্রচুর ইমপ্রম্পটু করি, ওদের নিয়েও আমাদের ক্লাসটাই, আমাদের জায়গাটার তেহাই বাজাতাম, ও জানতো না, কিন্তু ঠিক ঠিক ঢুকে গেছে। হ্যাঁ, শুভেন, আমাদের ক্লাসটাই হয় এভরিডে, আমাদের ক্লাস হয়, আমরা যে কোনো একটা জিনিস দিয়ে দিই, মানে ইট ক্যান বি, ওই যেটা বললাম আমি, কাপের থেকে আমি একটা নাচ বানাতে, হ্যাঁ ওইটাই, তুমি ধরো এই কাপ, এই বিস্কিট, এটা নিয়ে এতগুলো নিতে পারো, এবার তার মধ্যে কিন্তু হয়তো একটা বিষয় আসবে, কেউ বেল দিল, এগুলো থাকবে কিন্তু, মানে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম করে তখন আনন্দে আবার চা খাচ্ছ। চলো একটু চল চল।
সুপার সুপার, এটা আমার একটা পাওনা হয়ে গেল। ফ্যান্টাস্টিক। না ও যে দেখো এত সুন্দর বাজায় ও, কিন্তু ও সরি, এই জল দে। আমার বসে এখন এইরকম অবস্থা হয়ে গেল। কি এক্সপ্রেশন তোমাদের, কি এক্সপ্রেশন! ও জি 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 জি, ফাটাফাটি। না তুমি যদি আমার এখানে যদি আমার সব স্টুডেন্ট মানে মেয়েরা যদি থাকতো, করবো একটা করবো মানে এইটা একটা একদিন আমাদের ক্লাসে আসবো, যে ক্লাসটা কিভাবে হয় আসবো আমি, আমি একটু জ্ঞান দিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চয়ই নিশ্চয়ই একদম। তোমরা এরকম বাজাবে, ওরা নাচবে। বাহ, আমি আরো বাজাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডান, আজকে বলে দিলাম ডান। না আমি বলছি দিদি, এবার একটু একটা অন্য দিকে যাই। এটা তো হলো যে ইমপ্রম্পটু জ্যামিং ইজ ইম্পর্টেন্ট, তার জন্য আমি ওর ক্ষেত্রে একটা কথা একটু এবার বলি। সেটা হচ্ছে যে ও শিখলো তবলা, কিন্তু এটা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি পরে উত্তর দিবি, কিন্তু ও বাজালো না তবলা। তবলা বাজাতে ওকে আমরা দেখলাম না, না বাজিয়ে ও একটা অন্য যন্ত্র বাজাচ্ছে। তো তুমি কি মনে করো না যে কোনো যন্ত্র, যেটা আমি এটা বাজাচ্ছি, এটা আমার সাবজেক্ট নয়, আমার সাবজেক্ট তো তবলা শিখেছি, তবলাই আমাকে জানে, আমাকে তবলি হিসাবেই লোকে জানে। এটা আমি একটা ইম্প্রোভাইজার, বা আমি যেটা এটা বাজালাম, দিস ইজ নট জেমবে প্লেইং এট অল, ইট ইজ মাই, হ্যাঁ মানে যদি কেউ বলে এটা কি বলবো, শুভেনীয় একটা বাজনা বাজে। মানে আমি যদি কোনো জেমবে প্লেয়ারের সামনে এটা বাজাই, আমাকে জাস্ট বলবে যা ওখানে গিয়ে বস, কিন্তু আমাকে যদি বলবে না, বলবে না। আমার মনে হয় না, শুনো, যেটা মনকে, এই যে বললাম না, মনকে ছোঁয়া যায়, যেটা আমি মজা করে বলছি, কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের আমি এটা পার্সোনালি মনে করি তার একটা ক্যারেক্টার, চরিত্র অনন্ত করা যাবে না, প্রত্যেকটা জিনিসের একটা চরিত্র আছে। সেই চরিত্রকে রেখে আমরা যেটা করছি, এখানে একটা গ্রুপ টুপ গুলো নিলাম, আমি যেটা করেছি ওইটুকুই নিয়েছি, কারণ আমি তো এটা শিখিনি। তো কিন্তু ও is known more as a percussion player, not as a tabla player. তো সেটা তোমাকে কি দুঃখ দেয় না? তুমি ভালোই তো করছে। honestly বল, frankly speaking, প্রথম যখন ওকে তবলার ইতে দেওয়া হয় ভীষণ ডিলিজেন্টলি, একদম একটা খাতা সুন্দর ব্রাউন পেপার দিয়ে সুন্দর নিজে কভার করলো। এটা কোন বয়সে? এটা কত, 8, 9, 10 এরকম, 9-10। হ্যাঁ হ্যাঁ, সেটাতে প্লাস্টিকের কোথা থেকে ওই স্টিকার লাগানো অ্যালফাবেটস পাওয়া যায়, সেইটা নিয়ে কিনে TABLA তাবলা লেখা হলো খাতার ওপর, ওই ব্রাউন পেপার দেওয়া হলো আর তবলা লেখাটা হলো, আর ভেতরে কিছু ঢুকলো না, ব্যাস। এটা তোমাকে দুঃখ দেয়নি? হ্যাঁ, এটা আমার honestly বলো, কারণ এটা জানার জন্য যে আমি রাতুলকে I am not disregarding his talent and whatever he has achieved is super. এটা ভগবানকে করে দিচ্ছে, তোমাদের বাড়িতে ভগবান খুব আশীর্বাদ। হ্যাঁ সত্যি, না কিন্তু এই জায়গাটা তোমায় দুঃখ দিয়েছে কিনা আমি জানতে চাই। এটা ডেফিনেটলি দুঃখ দিয়েছে। আমি রাতুলকে সব সময় বলতাম, একটা ইনস্ট্রুমেন্টাল একটা কিছু শেখ, একটা সুরের কিছু শেখ। তুমি চেয়েছিলে সুরেরও কিছু শেখ, কারণ আমি জানি ও রিদমে ভীষণ ভালো, খুবই ভালো, কিন্তু আমি চাইতাম ও সুরেরও একটা কিছু কর। আমি এইটাই মনে করতাম প্রথম আমার ভীষণ কষ্ট লাগতো। এখন আমার অন্যরকম একটা ম্যাচুরিটি এসছে বলে বোধহয় এখন সেই কষ্টটা আর লাগে না। আমার প্রথম খুব কষ্ট লাগতো যে কেউ না বলে যে ও তো কিছুই জানে না, ওর তো কোনো বেস নেই, ওর তো কোনো রকম নেই, ও তো বাজাচ্ছে, ওর তো কোনো শিক্ষা দীক্ষা নেই, এই জিনিসটা না বলে। তারপরে আমি ভাবলাম আমার বাবার কি বেস ছিল, তারপরে ভাবলাম রবীন্দ্রনাথের কি বেস ছিল, যে ওই রকম ধরনের বেস। তারপরে মানে অনেকের ওই রকম যে তারা কিছু শেখেননি। ওই আমি কিন্তু ওকে কোনো রকম
বাড়াওয়া দিচ্ছি না, কোনো রকম এটাকে আমি সাপোর্ট করছি না, কারণ তারা অন্য অন্য। কিন্তু একজন কেউ কিছু একটা দিয়ে দেন, কিছু একটা দিয়ে দেন যে তুমি সেটা নিয়ে করো। আর আমার মনে হয় যে যেটা নিয়ে ভালোবেসে করে, ভালোবাসার থেকে যদি কিছু করে, সেটা অনেক বেশি সে ফ্লারিশ করে সেইটাতে, দেন আমরা চাপিয়ে যদি দিই কিছু। কারণ আমার নিজের আমার এটা, এই যে তুমি জিজ্ঞেস করলে না আমি কতক্ষণ প্র্যাকটিস করি, করেছি আমি খুব। আমার মা বলেন যে সত্যি যদি না খেটে যদি কেউ ডান্সার হয়েছে তো শঙ্কর ফ্যামিলিতে মানে মা হয়েছেন। কিন্তু কি অসাধারণ ডান্সার, কল্পনা দেখলে সেটা বোঝা যায়। হ্যাঁ, কিন্তু আমার কোনো দিন ওই ধরা বাঁধা মানে এটা আমার খুব অন্যায়, এটা আমার নিজের মধ্যে এই বদগুণ, এটা আমি বলবো। আমাকে সবাই বলতেন তুমি একটু চেষ্টা করলেই পারবে। তো আমার মনে হতো আমি চেষ্টা করলেই যদি পারি তাহলে আমি এটা এখন করবো কেন? এরম একটা বোকার মতো বুদ্ধি আমার ছিল। হ্যাঁ, এখন কেটে গেছে। এখন তো আমাকে তো তার মধ্যে চলে যেতেই হচ্ছে, সারাক্ষণ নাচ নিয়ে ভাবতেই হচ্ছে, এইবার এইখানে এই অ্যাক্টিং নিয়ে ভাবতেই হচ্ছে। এই জায়গাটা যে ব্যাপার, আমি অ্যাক্টিং এর পার্টে এবারে আসবো। আমি পার্সোনালি মনে করি এখানে তোমার সাথে একটু আমি ডিফার করছি, বিকজ তার ডিসকাশনটা এখানে যাবে। আমি মনে করি যে গুরু বিনা সবাই, দেখো তুমি যাদের কথা বললে উদয় শঙ্করজি, রবি ঠাকুর, এদের ব্যাপারটার সাথে আমাদের বিস্তর ফারাক আছে সব দিক থেকে। একদম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে হেমন্ত বাবু কেন শেখেননি বলে আমি গান শিখবো না, এটা আমি যুক্তি পাই। আমি একটা মনে করি দিদি যে ওটাই করতে হবে সেটা না। আমি মনে করি গুরু বিনা জ্ঞান হয় না। গুরু রাস্তা দেখাতেই হবে। গুরুর রাস্তা দেখালে কি ওই রাস্তা থেকে তুমি আরো রাস্তা পাবে, মানে যাওয়ার রাস্তাটা পাওয়া যায়, যেটা কিন্তু খালি শুনেই আমার কাছে অনেক আসে। তুই জানিস ফিউশনের দৌলতে সম্বিতের প্রচুর বন্ধু, সবাই নাকি সেলফ টট। এই যে সেলফ টট বস্তুটা আমি বুঝতে পারি না দিদি। আমার সেলফ টটটা আমার কাছে না ভীষণ কনফিউজিং। মানে কারোর জন্য ভীষণ ভালো, হয়তো ও সেলফ টট, ওকে তুমি বলছো ভগবান দি, তোমার কাছে উদাহরণে হয়তো 1000 বাচ্চা শিখছে, সবাই কি সেলফ টট নাকি? তারা তো শিখবে বলেই। আমার দিক থেকে যেটা মনে হচ্ছে এই পুরো এটাতে, আমার পার্সোনালি যেটা আমার ফিলিং হয়, এক হচ্ছে মা ওর যেরকম, মারও ধরো মার কিন্তু ভারতনাট্যমে আরেঙ্গাট্রম করা, সো একটা ক্লাসিক্যাল বেস মার এই নয় যে এটা বলনি তো, সেটাই আমি বলছি। এটা ক্লাসিক্যাল শেখা, আমি গুরু জ্ঞান প্রকাশন। আচ্ছা, আমার যেটা আমার ক্ষেত্রে তাহলে এইটাই হচ্ছে ডিসিপ্লিনে। তোমার মা তো পাঠিয়েছিলেন, সেগুলো তোমার মা বুঝেছিলেন যেটা ইম্পর্টেন্ট। মা সব সময় সেটা চেয়েছিলেন যে না একটা বেস থাকুক, একটা বেস থাকুক। সেটাই আমি ওটাই ক্লিয়ার করার জন্য আমি আরো বলছি। সো আমি সেরকম ভাবে বলতে পারবো না যে আমি প্রচন্ড ভাবে যে আমার একটা ক্লাসিক্যাল তবলায় বেস আছে, আমি বলতে পারবো না। এবং সেটা আমার কাছে, আমার নিজের কাছে আই হোল্ড ইট অ্যাজ এ মাইনাস পয়েন্ট ভীষণ ভাবে। কিন্তু ওয়ের আই গেট কনফিউজড, যদি আমি বলছি শিক্ষার কোনো অন্য রাস্তা নেই, বিকল্প নেই, এটা ইজ একদম পরিষ্কার সত্যি কথা। কিন্তু আমি ধরো যেটুকু কাজ আমি করি, সেখানে আমি যাদের সঙ্গে ধরো কোলাবোরেট করছি, কোনো মিউজিশিয়ানকে আমি আসতে বললাম হু ইজ একদম প্রচন্ডভাবে ট্রেন্ড একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান, সে একজন সারেঙ্গি প্লেয়ার হতে পারে, সে সেতার হতে পারে, শরৎ হতে পারে, সন্তুর, যে আর আমার সব প্রোডাকশন আমি ভীষণ ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি। সেখানে আমি যে জিনিসটা চাইছি বা ওই জিনিসটা যেটা আমার কাছে খুব ইজিলি আসছে, সেটা তাদের কিন্তু এত জ্ঞান আর এত রেয়াজ আর এত ইয়ের পরেও সেই জিনিসটা আসছে না। মানে আমি যখন রেকর্ডিং, বল কেন আসছে না আমি জানি না, আমি যখন রেকর্ডিং করছি সবার ক্ষেত্রে এটা হচ্ছে মেজরিটি,
আমি রেকর্ডিং এর ইয়েতে যখন বলছি যে আমি এখানটা আমি এই জিনিসটা শুনছি, আমি এই জিনিসটা চাই। আমার কথা হচ্ছে ইফ ইউ হ্যাভ রিয়েলি, তুমি একটা যন্ত্র নিয়ে তুমি এত ঘন্টার পর ঘন্টা রেয়াজ করেছো, জিনিসটা তো তুমি আর যন্ত্র এক হয়ে গেছো। তো সেখানে আমি যেটা বলছি, হ্যাঁ এর মধ্যে যে আমি একটা বেতালা কিছু বলছি বা আমি একটা বেসুরো জিনিস বলছি, সেটা সেই তখন বাজাবে না, তাই তো? এবং মেজরিটি, এবং বাজাবার পর বলেছে আরে এটা এটা এরম ভাবে তো কখনো, এটা এরম কখনো করিনি, বা এই যে তুই ফিঙ্গারিংটা বলছিস এটা কিন্তু মানে দাঁড়া আমাকে একটু ভাবতে হবে করে করছি। আমি এটা একবারও নিজের ইয়ে করে বলছি না যে ও ক্লাসিক্যাল জানে কিন্তু আমি ওকে একটা ইয়ে করলাম, সেটা না। এই জিনিসটা আমার কাছে কামস ভেরি ন্যাচারাল, বুঝতে পেরেছো? যেটা তুমি একটু আগে একটা ইয়েতে বলছিলে যে বিং এ কম্পোজার, সে সাংঘাতিক তার ইন্ডিয়ান ক্লাসিক্যাল তালিম বা যে ইনস্ট্রুমেন্ট সাংঘাতিক ইয়ে, বাট তার কম্পোজিশনটা যখন শুনছি, কম্পোজিশনটা আমার কিছুই দাঁড়াচ্ছে, কিছুই নেই। এটা তো কিন্তু সে অসাধারণ, মানে তার মানে তার মুখস্থ 100টা রাগ তার একদম, মানে তুমি বলবে 100টা তাল, রাগ এবং তাল, মানে সব সব মুখস্থ, কিন্তু সেটা তো কাজে আমি দেখছি না। সো হাউ ডু ইউ ডিফাইন দ্যাট অলসো? আমি যেরকম আমারটা আমি মেনে নিচ্ছি যে আমার যে আই ডোন্ট হ্যাভ আ সত্যি সেরম একটা বেস, আমি যখন কম্পোজ করছি বা ইয়ে করছি আমি সুরটা গাইছি, এবং আমি এইটুকু জানি যে আমি যেটা গাইছি আমি বেসুরো, হ্যাঁ আমার পিচ পারফেক্ট, আমি একজন ভোকালিস্টের মতো তো গাইবো না, কিন্তু আমি একটা গানের সুর যখন করছি বা একটা যখন একটা ভিজুয়াল, সেটার সুরটা যখন, মানে সুরটা তো আমি বানাচ্ছি, সেটা আমার জন্য কেউ বানিয়ে দিচ্ছে না, সেটা আমি ভাবছি। সেটাও আমার মনে হয় এই যে ছোটবেলা থেকে মা বাবার সঙ্গে এই যে থাকাটা, আমি 2 বছর বয়স থেকে ঘুরতে পেরেছি, সব রকম কালচার শোনা, এই অ্যাবজর্পশনটাও হয়তো হ্যাজ হেল্প মি সামওয়্যার। এই যে ও যেটা বললো এক্ষুনি, সেটা সেটা একটা জায়গা তো বটে, একটা সুন্দর জায়গায় আমরা এসছি। একটা তুই বলছিস কম্পোজিশনের ক্ষেত্রে, রেকর্ডিং এর ক্ষেত্রে তুই যেটা বলতে চাইছিস, বড় বড় ক্লাসিক্যাল যারা এখনকার, হ্যাঁ বড় বড়, আমি আমার জেনারেশন, তো জেনারেশনে ভালো ভালো মিউজিশিয়ান আছে, মিউজিশিয়ান তারা ধরতেই পারছে না। কিন্তু আমি এটা ভীষণই দেখেছি, এটা উইদাউট এগেন ডিফেমিং এনি মিউজিশিয়ানস, যে স্পেশালি ক্লাসিক্যাল মিউজিশিয়ানসদের আমি দেখেছি বড় জায়গায়, বড় মাঠে বেশি খেলে তো এরা, মানে অনেক জায়গা নিয়ে আমাদের চলে, ছোট জায়গায় ম্যাক্সিমাম ক্লাসিক্যাল মিউজিশিয়ানস রেকর্ডিং এ ফেলিওর। এটা আমি অন রেকর্ড বলতে পারি, আমি কাউকে অসম্মান করছি না, সে তবলাবাদক হোক, তাহলে সব ভালো ভালো তবলাবাদককে তোরা রেকর্ডিং এ দেখতে পেতিস, বা সেতার বাদক দেখতে পেতিস, যারা বিশাল বিশাল সেতার বাদক, তাদের কখনো রেকর্ডিং এ আমরা অত সাকসেসফুল দেখিনি, কেননা ছোট জায়গায় এরা জায়গা পায় না। ও যেটা বললো রেকর্ডিং এর ব্যাপারে, রেকর্ডিংটা একদম আলাদা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তুই তো একটা পারকাশন প্লেয়ার, তুই তো রেকর্ডিং এর জন্য তো নয় না, তুই নিজেকে অ্যাজ আ পারকাশন প্লেয়ার ডেভেলপ করেছিস কিভাবে, জাস্ট এটা বলা। সেটাও জানি না, আমার যেটা একটা সব কিছুতে এসে জানি না বললে না, কিন্তু আমি বলছি জানি না ইন দ্য সেন্স আমি অনেস্টলি এটা নিয়ে ভাবিনি, ভাবতে হয়নি হয়তো টু অ্যান এক্সটেন্ট, কারণ আমার একটা সময় ভীষণ কনফিউশন ছিল নিজের ইয়েটার মধ্যে, যেটা তুমি বলছিলে যে আমি ইন্ডিয়ান, আমি ভারতীয় একজন, আমি ইনস্ট্রুমেন্ট বাজাই সব বিদেশি, সেটা জেম্বে হোক, কাহন হোক, যা যা ওয়ার্ল্ড পারকাশনের যেরকম বাফলো ড্রামস, সেগুলো কোনোটাই আমাদের দেশের ইনস্ট্রুমেন্ট নয়। তো আমি একটা সময় আমার কনফিউশন ছিল যে আমি জানি যে আমি যদি দিনে 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টাও ক্রিয়েট করে রেয়াজ করি একটা জেম্বে নিয়ে, I will never sound like a proper Latin American or an African, একদম একটা সেনেগালিজ জেম্বে প্লেয়ারের মতো আমার টোন হবে না। এখানে তো আমাদের ছিল, তো কোচু তো ছিল, কোচুর কাছে গেছিলি? হি ইজ আ কোচুদা ইজ আ ডিফারেন্ট, ওই মানুষটা কি করে আমি জানি, হ্যাঁ ওই মানুষটা শিখেছিস কোচুর কাছে? না, সেটা হয়নি, কিন্তু আমার কোচুর কাছে আমি আমার অনেক তবলা প্লেয়ার যারা আমার ছাত্ররা, যারা এই ধরনের ইনস্ট্রুমেন্ট, আমি তখন কোচু মানে হচ্ছে মনোজিৎ, আমাদের অমিত দত্ত ওর ভাই, এখানে ল্যাটিন বাজনা বলতে ও যখন আমাকে বলতে গুরুজি আমি একটু বাজাতে চাই, আমি কিন্তু সবাইকে কোচুর কাছে পাঠিয়েছি, কারণ আমার ফিউশনে শুনে ওরা আমাকে কপি করছে, আমি ধরুন আমাকে কপি করে কিছু তুই হবে না, ব্যাপারটা তো তবলার জিনিস আমি বাজাচ্ছি, কিন্তু হাতের ফিঙ্গারিং এর থাপটাই তো আলাদা, এইটা জানতে হলে কোচুর কাছে শিখতে হবে, বিকজ কোচু হ্যাজ লার্ন ফ্রম আ প্রপার মেক্সিকান, আমি জানি ও কার কাছে শিখেছে, কিভাবে শিখেছে, খালি তো এই করেনি, ও শিখেছে, ফলে ওই হাতের টেকনিকটা সেটাই। এবার হ্যাঁ, এবং সেই লজিকেই মানে আমি আজকে ইট ইজ নট অনলি ওই ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে 24 ঘন্টা রেয়াজ করাটা নয়, আজকে যদি একজন সেনেগালিজের মতো জেম্বেটা বাজাতে হয়, তাহলে ওখানে গিয়ে ওইখানের ওই দ্যাট কালচার, দ্যাট ফুড, দ্যাট এয়ার, ওই
এই যে এখানে এসে বিদেশিরা এসে আমাদের ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টস শেখেন কেন? কিন্তু ওখানে বসেই শিখতে পারে। তোমার এই আবহাওয়াটাও লাগবে, শুধু ইনস্ট্রুমেন্টটা নিয়ে বসে থাকলে তো হবে না, তাই না? তো সেটা আমার একটা খুব কনফিউশন ছিল। তো আমি গুরুজির কাছে গেছিলাম, গুরুজিকে জিজ্ঞেস করলাম যে গুরুজি এই একটা আমার ভীষণ হচ্ছে যে আমি সো হোয়াট শুড আই ডু। গুরুজি বলেছিলেন যে আমি চাই না তুই তবলাটা বাজাস না, তবলার ইয়ে দরকার নেই, কিন্তু তুই আমাদের যে হিসেবগুলো আমাদের কারেক্ট সেইটাকে ইনকর্পোরেট ইনটু ইয়োর ইনস্ট্রুমেন্ট, তোর ইনস্ট্রুমেন্টে তুই সেই ক্যালকুলেশনস গুলো বাজা না, সেইটাই হাই। সেইটা আমি অনেক দিন পরে যখন আমি ইয়ে করলাম, আমাদের মামির একটা ওয়ার্কশপ করেছিলেন আফ্রিকান কোরিওগ্রাফার একজন, আর একজন পারকাশনিস্ট এসেছিল। তো ওটাতে আমাকেও মামি বলেছিলেন বাজাতে, ওই ওয়ার্কশপে এটার প্রোডাকশনটা। তো প্রথম দিন যখন এলো আলাপ হলো, তখন সে কি বাজাও ইয়ে, তাই বলে আমি একটু জেম্বে কাহন ইয়ে, ও তো খুব ইন্টারেস্টেড হলো। ওই পরের দিন যখন কাজ শুরু হলো, ন্যাচারালি ওর স্ল্যাব, মানে আমার স্ল্যাবটা এখান থেকে এইটুকু শোনা যাচ্ছে, ওর স্ল্যাবটা এখান থেকে 2 ব্লক দূরে শোনা যাচ্ছে, বিকজ ইজ অথেন্টিক ইয়েটা। কিন্তু এবার ওর ন্যাচারালি আমার জেম্বের ফিঙ্গারিং তো ইজ নট গোয়িং টু বি একদম ওই এটা তো আসবে না ওর মতো। কিন্তু এবার করতে করতে when I started playing our things on the djembe, that is when he started getting interested. এবং ওর দুটোবার এসছে, দুবারই আমার জন্য ওর জেম্বে দিয়ে গেছে। we interacted যে তুমি এটা কিরম ভাবে গুনছো, ওদের আফ্রিকান স্টাইল বোনাটা ইজ একদম অন্যরকম, যে না একটু ইয়ে জানবে তার পক্ষে ধরাটা খুব মুশকিল। ওরা সবসময় দুটো আগে শুরু করে, এবং সেটা কি সুন্দর ওদের লজিক। বল না একটা কিছু ওদের গ্রুপ বল না, মানে আমরা যেরকম আমরা সবসময় 1 দিয়ে শুরু করি, ওরা 1টাকে উল্টে রাখে, সেটার পরে আসে। হ্যাঁ, মানে ওদের লজিকটা হচ্ছে যে we don't forget our history। বাহ। তো আমরা পেছনে পাটা রেখে সামনের দিকে এগোই। আমরা যেরকম সবকিছু 1 দিয়ে শুরু, মানে এটা এখনো যাবে না, এটা এরকম যায় ওদের, মানে ধরো মানে ও আচ্ছা, এবার 1 এসে গেল। এবার তুমি যদি ওইটাকে কেউ 1 ধরে নেয়, তাহলে পেছনে যাচ্ছে। সেরকম প্রচুর ওনাদের গ্রুপ। তো এইটাতে তখন আমি বুঝলাম যে তার মানে আমাকে যদি ও একটুও নম্বর দিচ্ছে, দ্যাট ইজ বিকজ আমাদের জিনিসটা ইনকর্পোরেট করছিস বলে। হ্যাঁ, মানে আমি ওর কাছে গিয়ে মায়ের কাছে মাসির গল্প করে তো আমার কোনো লাভ নেই। তো ওইটা কিন্তু আমি বারবার আমার নিজেরও এটা আছে যে আমার সত্যি একটা যে ওরকম ফরম্যাটিভ একটা শেখার যে একটা তালিম, যে তবলা তালিম বলে না, আমি বলছিলাম যে আমি বুঝে গেছি তুই কি বলতে চাইছিস। এটা খুবই ভালো জিনিস, তুই জানিস এক্স্যাক্টলি। মানে আমি এটাও মনে করি যে জেনে বুঝে যেটা করবে সেটা জেনে বুঝে করাই ভালো। তুই বুঝে গেছিস তুই কিভাবে, এক্স্যাক্টলি, দ্যাটস ওয়ান্ডারফুল। as long as you are happy doing that, there's no harm in it. and how তুই এটা করছিস, মানে নিজেকে আপগ্রেড করছিস কিভাবে? জাস্ট আই এম আস্কিং অন বিহাফ অফ আমার কিপ আপগ্রেডিং না। শোনাটা আমার কাছে ভীষণ ইজি। কাদের শুনিস তুই মেইনলি? আমি সব রকমই শুনি। আমার কোনো তোর সাবজেক্টের কয়েকজনের কথা, আমি আফ্রিকান প্রচন্ড শুনি, আমি দুদু জায়রোজ শুনি, আমি অফকোর্স আমাদের নো মোর আর যাদের ট্র্যাক মানে আফ্রিকান যে সব রকম সেটা শুনি। আমাদের জিনিস তো সব শুনি, সেগুলো তো ভীষণভাবেই শুনি। ওয়ার্ল্ড মিউজিক আমার খুব ইন্টারেস্টিং ইয়ে লাগে অফকোর্স। এবং শুধু আমার নিজে পারকাশনিস্ট হয়েও আমার শুটটা অনেক বেশি ভালো লাগে দেন পারকাশন। মানে আমার কোনো প্রোডাকশন বা এটাতেও আমার মেলোডিটার উপর ভীষণ বেশি স্ট্রেস থাকে দেন রিদম, প্রবাবলি বিকজ আমার ভীষণ মনে হয় একটা কিছু দেখার পর বা কোনো পারফরমেন্স দেখার বা কিছুর পর বাড়ি গিয়ে তোমরা শুটটা গুনগুন করি, আমরা বাড়ি তালটা তো ইয়ে করি না। আমার আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, পারকাশন মানে এর মধ্যেও যখন সুর আসে, ওটা আসতেই হবে। যখন সুর আসে, না হলে ভীষণ, কেন আমাদের শুধু আওয়াজ মনে হয় খালি না। মানে আমি যেটা পার্সোনালি এই বয়সে এসে বুঝেছি যে আমাদের ভারতীয় রিদমের কথাই আমি বলবো, বিকজ এটাই আমার ফোর্টে যতটুকু হয়েছে। প্রত্যেকটার মধ্যে একটা চিত্রকল্প আছে, প্রত্যেকটা বোলের মধ্যে। এই যে তোমার সাথে আমি জ্যাম করছিলাম, আমি কিন্তু একটা ভাবছিলাম আর দেখছিলাম কি সুন্দরভাবে তোমার সাথে আমার একটা কোথাও মিলে যাচ্ছে, যেন আমি ভাবছি মমদি কি করে এটা ভাবছি। মানে এটা একটা টিউনিং, এটা টিউনিংটা। তার মানে আমিও কিন্তু একটা চিত্রকল্প তৈরি করে যাচ্ছি, ও আবার একটা অন্য কিছু ভাবছে। আমরা তিনজন হয়তো 3 রকম ভাবছি, বাট সামথিং উই আর থিংকিং ইন দ্য লাইন অফ ক্রিয়েটিভিটি। একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, যে পথ হারিয়ে আমরা
পথ না হারালে নতুন পথের সন্ধান পাবো কি, রবি ঠাকুরের কথা না। তো সেটা তো আছে, কিন্তু যাক এই তো অনেক সিরিয়াস ডিসকাশন হলো, এবার একটু অন্যদিকে যাই। সেটা হচ্ছে যে তুমি এত লোকের সাথে অভিনয় করেছো, মানে এত লোকের ডিরেকশনে, মানে কাকে বলবো, সত্যজিৎ বাবু, মৃণাল বাবু, এই আমার জানি না আর কারোর এইটা আছে কিনা, এদের মধ্যে কাকে তোমার, সত্যজিৎ বাবু তো বটেই, কাকে তোমার ভীষণ মিউজিক্যালি একজন অসম্ভব ইনক্লাইন্ড মানুষ মনে হয়েছে? মানিক কাকা তো ডেফিনেট, আমার উনি তো নিজে, মানিক কাকা, গৌতম দা কিছুটা, গৌতম দা আছেন, এবং আমার মনে হয় এই দুজন। পরবর্তীকালে সৃজিতকে তুমি কি দেখো? তারপরে সৃজিত, আমার ঠিক ঋতু কিন্তু না, মানে কি এইভাবে, মানে যারা নিজেরা করে, যারা নিজেরা করে, ঋতু কিন্তু আমার মনে হয় বুঝতে পারতো যে কি হ্যাঁ করতে হবে, হ্যাঁ হ্যাঁ, ঋতু বুঝতে পারতো কি ধরনের কি চায়, হি ওয়াজ মিউজিক্যালি ইনক্লাইন্ড ডেফিনেটলি। কিন্তু আমি বলছি যে মিউজিকটাকে বোঝা, মিউজিকটা মানে সেটা তো সত্যজিৎ বাবু তো ডেফিনেটলি, ওনার তো পুরো যে শুটিং এর সময় বন্ধ হয়ে গেল, উনি হ্যাঁ এটা বলা নাই একদম, হ্যাঁ এটা কোন শুটিং এ করে, এটা শাখা প্রশাখাতে, এটা কিছু একটা ঝামেলা করছিল আমাদের, না এটা চলছিল রেকর্ড প্লেয়ার, ও মানে স্পুল না স্পুল না, মানে রেকর্ড, মানে ডিস্ক, হ্যাঁ ওই এলপি। আচ্ছা, তো সেইটাই দেখানো হচ্ছে যে সৌমিত্রদা বসে সেইটা শুনছেন আর তাল দিচ্ছেন, এবারে ওইটা ম্যালফাংশন আরম্ভ করলো, ওটা চলছে না, আর পুরোনো জিনিস তো চলছে না, শুটিংটা তো করতে হবে। মানিক কাকা পুরো মানে সিম্ফনিটা মুখে গাইলেন, সেইটা করলেন, এবং যখন সেইটাকে মেলানো হলো পারফেক্ট, মানে ওইটার সাথে সাথে উনি তাল দিচ্ছেন, সৌমিত্রদা তাল দিচ্ছেন, কতটা উনি একেবারে মানে সেইটা, হ্যাঁ সেই অ্যাকিউরেসিটা যে কি সাংঘাতিক, যে ঠিক সেইটা সিঙ্ক করে গেল। কি হোমওয়ার্ক এদের, কি হোমওয়ার্ক, মানে বিপদে আপদে পড়লে ঠিক বেরিয়ে যাবে। আবার দুজনের দুরকম মজা। হ্যাঁ বলো। মানিক কাকার তো পুরো হোমওয়ার্ক করা, মৃণালদা আবার অন দ্য স্পট। মৃণালদা মানে এরম মজার মানুষ মানে হয় না। আর ওইটা মানে উনি যখন মিউজিক্যাল করতেন, মিউজিক্যাল এটা মানে যার জন্য কাকা খুব একটা ফিল্মে মিউজিক দিতে একটু কষ্ট পেতে, যেটা হতো যে ফিল্ম মেকার, যে ডিরেক্টর, সে তো ফিল্মটাকে তার মতো করে দেখছে। কাকা যখন মিউজিক করছেন, কাকা তো ফুললি মানে মিউজিকটার মধ্যে ইনভলভ হয়ে এবং ওটার সঙ্গে মেলাবার চেষ্টা। কাকা, হ্যাঁ মানে রবিশঙ্কর, হ্যাঁ। তো যখন জেনেসিসে মিউজিক দিয়েছেন, তারপরে মানে আরো অনেক এতে দিয়েছেন, মানে মৃণাল বাবুর সিনেমা, মৃণালদার ফিল্মেও দিয়েছেন জেনেসিসে। তো কি হয়, এদের যখন একটা সিন কাট হয়ে গেল, মিউজিকটা ধপ করে বন্ধ হয়ে গেল, এই যে এটা আমাদের কানেও একটা অস্বস্তি হয়, কিন্তু ওনার জন্য ওনার অতটুকুই দরকার। এবার কাকা বাজিয়ে গেছেন আরেকটু বেশি, আরেকটু দিক, এইটা একটা মানে শুনেছি। কিন্তু আমি ধরো এটাতে আমি ভাবছি, এটা আমি তোমাকেও জিজ্ঞেস করছি, কিন্তু এদের হয় না। সেটা কি মানে এখন যে হয়, এখনো না, আরেকটু আগে থেকেও ধরো যখন মিউজিক যেটা হচ্ছে, একটা সিন তো একটা মাপাই, মানে সেই ডায়লগটা শেষ হয়ে গেলে বা তখন তো লিঙ্গার করবে না, ওখানে কাট হবেই, সেটা তো ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে।
সো ইজ ইট যে তখন ওনারা কম্প্রোমাইজটা করতে চাইতেন না উইথ মিউজিক, এখন কম্প্রোমাইজ করছি মিউজিক্যালি, নাকি সেরম ভাবেই ভাবা হচ্ছে যাতে ওইখানেই শেষ হচ্ছে, মানে আমি কম্প্রোমাইজ? আমার মনে হয় সেরম ভাবেই ভাবা হচ্ছে যে ওখানে শেষ হচ্ছে। ঠিক, হ্যাঁ, তাহলে সেই জিনিসটা তো ওনারাও ভাবতে পারতেন না ওনারা যেটা অনেক না, সময় তারপরে শুনেছি, এডিট করেছেন হয়তো, এডিট করেছেন। এখন যেরকম মিউজিক পরে দেখে edit তোরা করেছেন। সিন দেখে মিউজিক করছিস, হ্যাঁ। আগেকার দিনে আমি শুনেছি যে পথের পাঁচালীর সময়, এটা আমি শোনা কথা অবশ্য, যে রবিশঙ্কর জি এত ব্যস্ত ছিলেন, ওনার টাইমই ছিল না, মানে উনি এমন ভাবে এসে এমন সময় হ্যাঁ। মিউজিক করেছেন, কতক্ষণে করতে হবে এতক্ষণ, তারপরে যখন মানিক বাবু কেটে যখন গেছে। এডিট করেছেন হ্যাঁ, যখন হ্যাঁ, ছোট হয়ে গেছে মিউজিক, যার জন্য উনি পরবর্তীকালে দেখেছেন যে হ্যাঁ। বাবা আমিই করবো, এত ব্যস্ত লোক নিয়ে উনি। হ্যাঁ 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 কারণ হ্যাঁ, এখন অবশ্যই সেটা একটা টেকনোলজিক্যালি এখন হ্যাঁ, আমরা ওইটা মিলে পাই, অনেক সুবিধা, যেটা তখন হ্যাঁ, ছিল না। অনেক সেইটা। অ্যাডভান্স। না এবার আস্তে আস্তে আমরা শেষের দিকেই যাব। সেটা হচ্ছে যে তুমি এত লোকের সাথে কাজ করেছো, এবং প্রত্যেকটা ব্যাপারই যেটা আমরা সবসময় আলোচনা করছিলাম এই ডিসকাশনে, যে ট্র্যাডিশন, লেগেসি, যে যে ফিল্ডে আসছে, তুমি যখন অভিনয় আসছো, কথার কথা বলছি, তুমি কি মানে তুমি আগে যারা অভিনয় করেছেন তাদের তাদের সম্বন্ধে তুমি ওয়াকিবহাল ছিলে, না একদম জাস্ট ব্ল্যাঙ্ক মেনে নিয়েছো, নাকি তুমি জানতে? আমি ওয়াকিবহাল ছিলাম, কিন্তু আমার কখনো ওই স্টাইলাইজড অ্যাক্টিং আমার 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 ঠিক আমার এতে বসে না। না বাট তুমি অ্যাওয়ার ছিলে যে সাবিত্রী হ্যাঁ, চট্টোপাধ্যায় উনি কি অভিনয় কি করেন, সাংঘাতিক, হ্যাঁ। বা ধরো আমি বলছি মলিনা দেবী কি অভিনয় করেছে, কথার কথা বলছি, এই যে মঞ্জু মঞ্জু দে, দে কি অভিনয় করেছে, কাবেরী বোস, কাবেরী বোস, এগুলো তুমি জানো তো হ্যাঁ ইতিহাসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি বলছি, এখন আমার এনাদের অভিনয় ভাল লাগতো, এরা না অনেক কি বলবো, সাবলীল অভিনয়। আজকে যখন আমরা মলিনা দেবীর অভিনয় দেখি, হ্যাঁ, মানে তুলসী চক্রবর্তীর সাথে, মনে হয় না যে অভিনয়, হ্যাঁ, তো কোনো স্কুলেও যায়নি কিছু। ওইটাই ওইটাই। তোমার অবচেতন মনে এই সব লোক যাদের দেখেছো, কপি করতে হবে না, কিন্তু এই যে আমি একটা জিনিস বাজালাম, আমার এর মধ্যে কিন্তু অনেক জ্যাম্বে প্লেয়ারকে, ড্রামস প্লেয়ারকে আমি রেগুলার শুনে 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 গেছি, এবং এই যে আসছে এই যে একটা গ্রুভ, আমাকে বলো আমি একটা গ্রুভ এখানে বাজিয়ে দেবো, এটা কি আমার তবলার গুরুর কাছ থেকে শেখা? না, আমি এটা কোথা থেকে হয়েছে, কিন্তু সে কি আমি বলতে পারবো এই লোকটাই করেছে এখানে, এরকম তুই যেটা বললি ইনফ্লুয়েন্স। আমি আমার মানে কয়েকটা, আমার যেটা যার জন্য কয়েকটা আমি মেইন স্ট্রিম ফিল্মে করেছি অবশ্যই, কিন্তু আমার আমি জেল করতে পারিনি। আর সেখানে আমি একটু, যেরকম আমি শর্মিলাদিকে আমার ভীষণ ভালো লাগতো, তো কলঙ্কিনী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলঙ্কিনী বলে একটা ছবি, সেখানে আমি একটু মানে শর্মিলাদির যে এগুলো আছে না, ওইগুলো মানে একটু এসে গেছে, ম্যানারিজমটা, মানে না, কারণ দিনেন্দা আমি যে একদম নর্মাল অ্যাক্টিং যখন করছি, ওনার সেটা ওনার মনে হচ্ছে যে না আর হ্যাঁ, বা আমি যখন জন্মভূমিতে টেলিভিশনে, যেটা মানে এত বছর চলেছিল, তো হ্যাঁ, তো সেইটাতে সন্তুদার সঙ্গে আমার সারাক্ষণ লাগতো, সন্তুদা ওরে চড়া 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 চড়া, সন্তুদা আমি চড়িয়ে অ্যাক্টিং করতে পারি না। হ্যাঁ, আমাকে যদি একটা গ্রামের মেয়ের ওই রকম একটা রাস্টিক ওরকম একটা রোল করতে হয়, বা সেখানে কিন্তু আমি ওই রকম, কিন্তু একজন রানী মা, সে ওই রকম মানে আমি পারতাম না, আমরাই নিতে পারতাম, আমি পারতাম না। আমার মনে হয় তুমি এটা করনি বলেই, কম্প্রোমাইজটা করনি বলেই হয়তো জননী এত জন্মভূমি, হ্যাঁ জন্মভূমি। এই যে তুমি এত বড় বড় পরিচালকদের সাথে কাজ করলে, সব সময় তো একটা খুব মানে হ্যাপি জোনে তো তুমি থাকোনি, বড়দের সাথে বলছি আমি, অন্যদের কথা বলছি না এখানে, একদম সেই মানে মানিক কাকা থেকে আরম্ভ করে সৃজিত পর্যন্ত আমি ধরবো, সৃজিত ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট,
অতনু যেরকম আমার খুব ফেভারিট, হ্যাঁ, অনেক ভীষণ। অনেক বাবু খুব ফেভারিট, এরা সব আমার ফেভারিট লিস্টে আছে। কৌশিক আমার খুব ফেভারিট। কৌশিক। চারজনকে আমি খুব, এখনকার দিনে আমি সিনেমা দেখলে এদের সিনেমাটাই বেশি দেখি। এখন আইডি ডেফিনেটলি। তোমার সাথে ঋতুর একটা খুব ভালো ইকুয়েশন আমি তখন শুনতাম, ভীষণ। কিন্তু তুমি আমার বলো, মানে ওর সাথে সবসময় কি কমফর্ট জোন হয়েছে, না কখনো কখনো, কারণ ও তো কেউ একটু ইম্পোজ করতে তো। যেটা হয়েছে, আমার যেটা হয়, আমার ডায়লগ যদি আমার বলতে অসুবিধে হয়, তখন আমার অ্যাক্টিংটা কোথায় একটা সাফার করে। হ্যাঁ, আমাকে যদি একদম অন্য একটা ক্যারেক্টার করতে হয়, যেরকম আমি শিবপুরে করলাম, শিবপুরে মানে সেখানে গালাগালি দিয়ে করে আমি কথা বলেছি, সেটা যেমন আমার ভীষণ ভালো লেগেছে করতে, কারণ একদম ক্যারেক্টারটা ডিমান্ড করছে, এবং ইটস অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট ক্যারেক্টার, মানে যেটা আমি না, সেটার থেকে একদম ওটা একটা চ্যালেঞ্জ, ওই রকম একটা জিনিস পোর্ট্রে করা। বাট যেখানে আমি যেরকম আমার ওই চরিত্রগুলো, যেখানে আমি গণশত্রু বা আগন্তুক বা শাখা প্রশাখা, সেখানে মানে মানিক কাকারও যেখানে ডায়লগ একদম মানে মানিক কাকার ডায়লগ, আমার সেখানে মানে হ্যাঁ, সেখানে আমি সাহস করেছি মানিক কাকাকে বলতে। যেমন মৃণালদার কাছে তো প্রচন্ড ফ্রিডম পেয়েছি, মৃণালদা বলছে তুমি তোমার মতো বলো, তুমি তোমার মতো বলো, তোমার যদি এটা অসুবিধা হচ্ছে তুমি তোমার মতো করে বলো। কিন্তু ওনার ডায়লগ যেগুলো একদম চেঞ্জ করা যাবে না, সেগুলো একদম ঠিক। কিন্তু আদারওয়াইজ তুমি ঝগড়া করছো, তুমি বলো, তুমি ঝগড়া করো, নিজের ইম্প্রোভাইজ করো, এটা একটা দারুণ মজার ভীষণ। আবার মানিক কাকার তো একদম ছকা থাকতো, কিন্তু সেখানেও আমি সাহস করেছি। কি একটা ডায়লগ আমার, মানিক কাকা এটা কি আমি একটু এরম ভাবে বলতে পারি? না, সেটা তো মানিক কাকা বললেন, সেটা মানিক কাকা সেটা এটা সত্যি এই ঘটনাটা আমি ভুলে গেছিলাম। আমি এটা না, মানিক কাকার অন্য একটা ডায়লগ আমি বললাম যে মানিক কাকা এটা কি একটু এরম ভাবে বলতে পারি? হ্যাঁ বল বল, তোর যদি ওইটা সুবিধা হয় তো বল। এটা আরেকটা হয়েছিল এতে শাখা প্রশাখাতে, আমার একটা ডায়লগ ছিল এই রঞ্জিত মল্লিকের সঙ্গে, রঞ্জিত দার সঙ্গে আমার ডায়লগ ছিল, যেখানে ও বলছে যে বৌদি না, বউ বন্ধু হলে কি বৌদির সঙ্গে বন্ধুত্ব ফুরিয়ে যায়? তো আমার কথা ছিল 3 is a crowd, প্রতাপ। হ্যাঁ, তো এই ডায়লগটা ছিল। তারপরে উই হ্যাড টু রিশুট দ্য হোল সিন, কারণ কিছু একটা গ্লিচ এসছিল, নেগেটিভ কিছু একটা হয়েছিল। আর এই সিনটা মানে মানিক কাকা পুরো স্ক্রিপ্টটা আমাদের হাতে দিয়েছিলেন। এই সিনটা মানিক কাকা বললেন এটা তুই পড়িস না, এটা আমি এটাকে আরো ভাবছি, আরো ডেভেলপ করছি। এইটা বলে বলে রোজ আমাকে ওইটাকে বলতেন যে মমু আমার আরো মাথায় আসছে, আমি সেটাকে আরো করছি। করে 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 সেই সিনটা শুটিং হলো। শুটিং হওয়াতে আর মানিক কাকা কি করলেন, এই যে আমার গায়ে গুজবাম্পস আসছে। মানিক কাকা কি করলেন, প্রথমে আমাকে বললেন, আর আমি সবসময় পছন্দ করি যে আমার অপোজিটে যে অ্যাক্ট করছে তার কিউগুলো আমি বলবো, তো তাতে আমারও প্র্যাকটিস হয়ে যায়, আর আমি দেখি যে ও কিভাবে রিয়্যাক্ট করছে, তো সেটাতে অনেক বেটার হয়, আর ওদের দিক দিয়েও সুবিধা হয়। এখন কেউ দেয় না, এখন সব অন্যরা কিউ দেয়, কিন্তু আমি সবসময় আই মেক ইট আ পয়েন্ট যে আমি বসবো ওখানে কিউ দিতে। তো যেটা অনেকে বলে মমতাদি না না দরকার নেই, তুমি রেস্ট নাও, আমি বললাম না না আমি কিউ দেবো। তো সেখানে আমি কিউ দিচ্ছিলাম,
মানিক কাকা যখন আমার দিকে শটগুলো নিলেন, মানিক কাকা আমাকে একটা কথা বললেন না, কিছু, মানে উনি তখনই শুনে নিয়েছেন যে আমি কি বলছি, হ্যাঁ তখনই শুনে নিয়েছেন। এবং বলার পরে উনি, ওনার অনেক রকম কাট বলা ছিল, একটা হচ্ছে কাট এক্সেলেন্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে কাট ভেরি গুড, আরেকটা হচ্ছে মানে যখন একদম মানে যখন এটাকে নষ্ট করতে চান না, মানে এরকম করে না, কাট, এরকম ঠিক হাত দুটো এরকম এতটুকু বলে। তো ঠিক মানে ও এইটাতে বললেন কাট এক্সেলেন্ট, এক্সেলেন্ট বললেন। আমি তো মানে ভয়তে আছি। এবার ভীষণ প্রশংসা করলেন মানিক কাকা, ভীষণ প্রশংসা করলেন। আমি তো থরথর করে কাঁপছি। কিছুদিন পরে মানিক কাকার ফোন, মমো তোর জন্য একটা খারাপ খবর আছে। কি মানিক কাকা? বললেন আমাদের একটা সিন রিশুট করতে হবে। আমি তখনই বুঝে গেছি এই যে আমার বলছি পুরো কাটা উঠছে। আমরা মানিক কাকা ওই সিনটা নয় তো রঞ্জিত দার সঙ্গে ওই সিনটা, ঠিক ধরেছিস, ওই সিনটাই করতে হবে। আমার না মাথা খারাপ হয়ে যায়, ওটা তো স্পন্টেনিয়াসলি ওইটা হয়ে গেছিল। আর আমি না কখনো যদি আমাকে কোনো ওই রকম রোল মানে জায়গা করতে হয় তখন আমি রিহার্স করি না, মানে মেকানিক্যালি ওইটা করে যাই, শুধু গলাটাকে ঠিক রেখে যাতে সেটা স্পন্টেনিয়াসলি হয়। এবার মানিক কাকা আবার ওইটা করতে গিয়ে যখন ওই কথাটা এসেছে, 3 is a crowd প্রতাপ, মানিক কাকা বললেন মমো শোন, আমরা যখন আবার করছি তখন 3 is a crowd কথাটা বলিস না, কারণ মফস্বলের লোকরা 3 is a crowd কথাটা বুঝতে পারবে না। আমি না শুধু ভাবলাম, তার মানে উনি মফস্বলের আমি সেইটাই আমি ভাবলাম উনি জানেন ওনার সিনেমা একটা ক্লাস অফ পিপল দেখবে, একটা ওনার সিনেমা সব ফেস্টিভ্যালে যাবে, এই যাবে, সেখানে সাবটাইটেল থাকবে। তারপরেও উনি কাদের কথা ভাবছেন? মফস্বলের লোকেদের কথা ভাবছেন। মানে এটা কত বড় মাপের মানুষ হলে এইটা সেইটা এখনকার প্রজন্মের এখন শুভেন, এখন এসে দিদি আপনার কাছে এসছি, আমি একটা ফেস্টিভ্যালের ছবি করছি, তো সেই জন্য আপনার কাছে এসছি, মানে আমি একটা মানে অ্যাওয়ার্ড উইনিং ছবি, হ্যাঁ আমি না আমি বললাম তাহলে কিন্তু ভীষণ ভুল লোকের কাছে এসছে, ভীষণ ভুল লোকের আমাকে নিলে অ্যাওয়ার্ড পাবেন না। হ্যাঁ আমি না আমি ভালো ছবি করতে চাই, মানে মানে এইরকম ছবির কোনো মাথা মুন্ডু নেই। এটা ঠিক আছে, কিন্তু আমি আরেকটা বিষয় যাওয়ার আগে আমি ওই ঋতুর উৎসবের ঘটনাটা একটু বলো। ঋতুর সঙ্গে আমার অনেক ক্ল্যাশ হয়েছে, যে ক্ল্যাশগুলো কিন্তু কয়েকটা ভীষণ ভালোর দিকে গেছে, ভীষণ ভালোর দিকে। যেরকম ও আবহমানের আমার চেহারাটা পুরো লুকটা পুরো চেঞ্জ, আমাকে বললো তুই বড় টিপ পরবি। হ্যাঁ আমি বললাম ঋতু আমি বড় টিপ পরি না, তুই পরবি, হ্যাঁ তুই আমাকে বিশ্বাস করিস তো? আমি বললাম হ্যাঁ খুব বিশ্বাস করি, তাহলে তুই পরবি, তুই নিচে দিয়ে কাজল পর। ঋতু আমি নিচে দিয়ে কাজল পরি না, আমাকে দেখতে ভাল লাগে না। তুই পর মমদি, আমি বলছি তুই পর, তোকে ভাল লাগবে। তো এগুলো যে আমি কথা শুনেছি, এগুলোতে সত্যি ভালো লেগেছে। কিন্তু সেই রকম আমার আবার কিছু ক্যারেক্টার যেগুলো ওই আমি যখন আমার মতো ক্যারেক্টারই আমি পোর্ট্রে করছি, সেখানে আমি যে কথাটা আমি বলবো না আমি সেটা বলতে পারি না। যেমন উৎসবে সেখানে একটা ছিল একটা ডায়লগ, যে যখন বাড়ি থেকে এলো, বাইরে থেকে এলো, মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে,
হ্যাঁ, আমার ভক ভক করে, আমি না কোনোদিন ওই কথাটা বলিনি, আমার কিরকম হয়েছে মানে মানে পুরো গন্ধ বেরোচ্ছে, বোঝা যাচ্ছে যে মানে অ্যাক্টিংটা করেই বোঝাবো যে ড্রিঙ্ক করে এসছে। ও বলে না তুই ভক 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 করে বল, আর আমি বুঝবো আমি বলবো না। এটা একটা হয়েছিল সাংঘাতিক বুদ্ধদেবদার সঙ্গে, এটা বলবো? গৌতমদার আর আমার শুটিং হচ্ছে গৃহযুদ্ধর। এবার সেখানে ও গৌতম আর বুদ্ধদেবদা, মানে না বলা উচিত না, বুদ্ধদেবদা একটা জায়গায় একটা জিনিস বলতে বলছেন। আমি বললাম বুদ্ধদেবদা আপনি আমাকে বলুন এটা আমি কেন বলছি, এই কথাটা আমি কেন বলছি। না এটা এটা তুমি বলবে। আমি বললাম না না বলবো, আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আমাকে তো মানেটা বুঝতে হবে যে কেন আমি কথাটা বলছি, কি ব্যাক মানে এর পেছনে কি ঘটনাটা, কেন আমি কি টোনে আমি কথাটা বলবো সেটা তো আমি বুঝতে হবে। না তুমি বলো। আরে আমি বলছি বুদ্ধদেবদা, আমিও তখন একটু বেঁকে বসেছি। আমি শুনেছি উনি খুব স্ট্রাকচার, মানে তার বাইরে যেতেন না, আমি শুনেছি। আর মানে নো কম্প্রোমাইজ লেভেলে থাকতেন। হ্যাঁ, উনি এটা না একটা ইগোর লড়াই এসে গেল। আর আমারও ভীষণ, আমি বললাম যে আপনি একবার আমাকে বোঝান, আমি এক্ষুনি বলবো, নাহলে আমি বলতে পারছি না, ওটা আমাকে বোঝাতে হবে। উনি বোঝাবেন না। তো তারপরে গৌতমদা বলল মমো করে দে হবে না, বুঝবে না, সেটা করে তোমার একেবারে ভালো লাগেনি না, মানে ওটার কোনো মানে হলো না ওই জায়গাটার। তো এইরকম কয়েকটা ক্লাশ এরম হয়। তবে মানিক কাকা, মৃণালদা, এদের সঙ্গে, অঞ্জনের সঙ্গে, যেরকম অঞ্জনের বইতে ভীষণ লিবার্টি দেয়, ভীষণ লিবার্টি দেয়। সৃজিত কিছুটা মানে কিছুটা ধরে রাখে, অ্যাক্টিং এর কিছুটা, কিন্তু তাও লিবার্টি দেয়। তো তোমার এটা মনে হয় যে ভীষণ কম্প্রোমাইজ লেভেল? এবং এই যে লেগেসির কথা আমরা বলছি, তুমি আজকে এই বললে না আমি শর্মিলাদির মতন করলাম, তার মানে শর্মিলাদি তোমার দেখা আছে। আজকের কতজন, আমি একটু আগে ইমান আর লগ্নজিতার সাথে এটা এই ব্যাপারে কথা বলছিলাম যে ওরা গান করছে আজকের, কিন্তু ওরা কি লেগেসি বলতে খালি হেমন্ত বাবু, মান্না বাবু, সন্ধ্যা মুখোপাধ্যায় আর প্রতিভা বন্দ্যোপাধ্যায় এইটাতেই সীমিত, নাকি এর বাইরেও তো বাংলা গান আছে আরতি মুখোপাধ্যায় ছাড়াও আরো কম্পোজার আছে, কি ভালো ভালো কম্পোজার আছে, বালসারাদা কি ভালো ভালো বাংলা গান করে গেছে। আমি কথার কথা বলছি, জটিলেশ্বর মুখার্জি, জটিল বাবু কি কম্পোজার, অখিল বন্ধু ঘোষ কি কম্পোজার। আমি এদের সবার আগে পণ্ডিত, উস্তাদ বা যা হয় আচার্য বলা উচিত, আমি সম্মান দিয়ে সবার নামটা বললাম। এই লিগেসি আমি জানবো না, আমি যে সাবজেক্ট যেখানে আসছি, আমি যেখানে কাজ করতে যাচ্ছি, আজকে আমি অনেককেই জানি যে তাদের যদি আমি জিজ্ঞেস করি হিরো হিরোইনদের যে আজকে উত্তম বাবু ছেড়ে দাও, অনিল বাবুর 5টা সিনেমার নাম বলো, বা আজকে সাবিত্রী দেবীর কথা ছেড়েই দাও, আমি যদি আজকে অন্য হিরোইনদের নাম বলি, অঞ্জনা চৌধুরীর যদি নাম বলি, বা এদের যদি আমি কোনো লিগেসি না জেনে আমি সেজে গুজে নেমে পড়লাম, আমার কথা হচ্ছে এটা কি উচিত বলে মনে হয়? মানে আমি কোনো কিছু জানবো না, জাস্ট এসে যাচ্ছি, শুভেন সাবজেক্টের ভালো লাগা থেকে যখন আসছি তখন সাবজেক্টটাকে জেনে তো একটু আসবো না। এখনকার সবার মধ্যে, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম সেই ধৈর্যটা নেই, সেই কি বলবো, এসেই যেন তারা একটা জায়গায় উঠে গেছে। মানে একবার মুখ দেখালেই আমি সেই জন্যই ভাবি যে এই জন্য এদের, মানে বম্বেতে তো এত মানে সুইসাইড করতে দেখা যায়, যে যারা এসেই ভাবে যে রাতারাতি তাদের মুখ দেখা হয়ে গেছে, সবাই চিনে গেছে তারা বিরাট, তারপরে যখন কিছু
হয় না, তখন তারা সাংঘাতিক ডিপ্রেশনে আর এতে চলে যায়। তো ওই তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে, মানে এই আজকে যে প্রজন্ম যারা সিনেমায় আসতে চাইছে, রেসপেক্ট, এইটা তুমি একটুখানি রেসপেক্টটা মানে কি, আমি রেসপেক্ট ওয়াজ দ্য সাবজেক্ট, নট অনলি টুয়ার্ডস দ্য সাবজেক্ট, মানে আর্টিস্টদের প্রতিও, আর্টিস্টের মধ্যে মানে মেনকা দেবী বসে রয়েছেন হয়তো, মানে আমি নিজে গিয়ে দেখেছি যারা বয়স হয়ে গেছে কিন্তু অসাধারণ কাজ করে চলে গেছে, অসাধারণ কাজ করছে। এবার কি সবাই এক একটা চেয়ার নিয়ে বসে রয়েছে, এ করছে, উনি একটা জায়গায় পুটলি নিয়ে এরকম ভাবে, আমি না না সেটার এই কারণে তো মেনকা দেবী কি জানি না তো, আমি তো সেইটাই সেই জায়গাটাই ঘরে গিয়ে আমাকে যখন চেয়ার, এই মমদি বসুন বসুন, আমি বললাম কি আপনি ওখানে বসে আছেন কেন, আপনি আসুন, আপনি এখানে বসুন। না না বাবু, বাবা আমি ঠিক আছে এখানে। আমার ভীষণ কষ্ট লাগে, কারণ আমি ছোটবেলা থেকে এইভাবে দেখিনি। আমার বাবা মা সব সময়, আমাদের ফ্যামিলি সব সময় অন্যদের রেসপেক্টটা দিয়েছে। না বিকজ তোমার ফ্যামিলি জানে তারা কোথায় আছে, আর সেখানে আমার কথা হচ্ছে, সেখানে তাদের সামনে বসে মানে ফস করে সিগারেটটা ধরিয়ে তাদের সামনে সিগারেট খাচ্ছে, এই করছে। আমার কথা হচ্ছে এই বেসিক, আমি বলবো অনেক ছেলে আছেন যারা অ্যাক্টর, যারা মানে তারা হয়তো, আমি গেলাম, আমি কারোর সঙ্গে আমি ওইরকম থাকি না যে আমি মমদি আমাকে রেসপেক্ট করো, আমাকে এই করো, আমি একেবারে ভাবি না, আমি কিছুই না। কিন্তু তাদের দেখি যে তারা চট করে মানে সিগারেটটাকে লুকিয়ে নেয় বা কিছু, এবং আমি তখন ওদেরকে কমফর্ট জোনে রাখার জন্য আমি বললাম খাও, কিছু হবে না। ওরা খায় না, কিন্তু আমি তখন ওখান থেকে সরে যাই, অন্য জায়গায় চলে যাই। শিল্পীদের কোনো, কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েগুলো তখন এই মোমো সেম একটু খাচ্ছি, কিন্তু হ্যাঁ, মানে তখন না, তখন আমি কি বলবো, কিছু বলতে পারি না। আমি তখন ওখান থেকে উঠে আসাটাই আমার হ্যাঁ, মানে কি নিজের, কারণ কি আমাদের ফ্যামিলিতে আমরা কখনো দেখিনি, আমরা জানি কে কে সিগারেট খায়, কে কি করে। আমার এখানে একটা যেটা মনে হয়, এটা ওই নয় যে পুরনো পন্থা একটা, সেটা না, একেবারে না, তার নিজের ক্ষতি হচ্ছে, তার নিজের, মানে কি তার কিছু কি যাবে, আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, ক্ষতি বা দেখ ওরা কিনা ওটা সব অত কিছু জানে বুঝে, ওদের কোনো না শুভেন, দিদি বললো না ইনস্ট্যান্ট, মানে জানেই না। না না শুভেন, আমার যেটা মনে হয়, কাউকে দেখলেই মনে হয় না যে বাহ, এর নিশ্চয়ই বাবা মার শিক্ষাটা খুব ভালো। আমার কথা হচ্ছে এই জিনিসগুলো করে তোমার বাবা মাকে তুমি ছোট করতে পারো না। এই যে অন্যকে রেসপেক্ট দেওয়া, মানে আমার অটোমেটিক্যালি তার উপর রেসপেক্টটা চলে আসে। তার বাবা মাকে দেখিনি, তার বাবা মার উপর রেসপেক্ট চলে আসছে, যে কি সুন্দর আপব্রিঙ্গিং। খুব বড় কথা, খুব বড় কথা, সেটা তুমি খুব মিস করছো। এইটা মিস, এটা আমি গান বাজনাতেও মিস করছি, জানিস, আমি এইটা মিস করি, এইটা আমি কিন্তু প্রচন্ড মিস করছি। ক্লাসিক্যালের থেকেও এই মেইন স্ট্রিম যে গান বাজনা যারা করছে তাদের মধ্যে তোর মনে হচ্ছে? হ্যাঁ, আমার দেখো ক্লাসিক্যালটা এই জন্যই করে, বিকজ ওটার একটা না, ওই যে একটা তেহজিব which has always been there, তো সেটা সবসময় ওখানে ওঠা বসা, ওই তেহজিবে মৌসিকি যে জিনিসটা ছোট শুনে এসছি, বাকিটাতে সেটা ইজ নট দেয়ার, মানে মানে কম নেই বললেই একটা চলে, যেটা ভীষণ খুবই ডিস্টার্বিং। মানে আমার ভীষণ মানে জানি না, it's not very comfortable situation to be in right now. না রাতুল, আমি কি বলবো, থ্যাংক ইউ এগেন সো মাচ। খালি তুই শেষ হওয়ার আগে জাস্ট একটা জিনিস বল, যে তুই তো মিউজিক ডিরেক্টরও বটে, এখন খুব ভালো মিউজিক করছিস, ফিল্ম মিউজিকের দিশাটা কি দেখছিস? ফিল্ম মিউজিক, বাংলা ফিল্ম মিউজিকের দিশা কি দেখছিস? ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ হতে হতেই এসছি অলওয়েজ, সেটা তো হবে, দ্যাট ইজ দেয়ার,
টেকনোলজি ইজ প্লেইং এ হিউজ রোল। কিন্তু আমার মনে হয় আমি যেটুকু ফিল্ম যতগুলো করতে পেরেছি সেগুলো করেছি, পুরো জিনিসটা লট অফ ইট আই থিঙ্ক ডিপেন্ডস মেইনলি অন দ্য ডিরেক্টর, বিকজ ইটস ডিরেক্টরস ভিশন, যেটার উপর বেস করে তো মিউজিক ডিরেক্টর ইজ কামিং অন বোর্ড। তো সেটা কয়েক দারুণ দারুণ কাজ হচ্ছে, দারুণ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে। কিন্তু আমি যদি আমার পার্সোনালি আমার ইয়ে নিয়ে বলি, আমি ভীষণ লেস ইজ মোরে বিশ্বাস করি। সো ইনস্টেড অফ মানে প্রথমে যে সিকোয়েন্সে হয়তো সেরকম দরকার একটা সেই লাউড ওই প্রেজেন্স ইয়ে দরকার, সেটা তো থাকে, কিন্তু আমি ওই সামহাউ ওই কার্পেটেড মিউজিকটা খুব একটা আমি ইউজ করি না। এবং থ্যাঙ্কফুলি আমার যাদের সঙ্গে ডিরেক্টরদের পেয়েছি তারাও সেটাতে রাজি হয়েছেন। সো ওই মিনিমালিস্টিক মানে আমার কোনো জায়গায় সিনটার থেকে মিউজিকটা শুড নট বি মোর দেন দ্য সিন। মানে অনেক সময় এরকম হয় যে আচ্ছা ওই সিনে মিউজিক ছিল, সেটা শোনা মানে ভলিউম শোনা গেল না নয়, কিন্তু তার মানে এত সুন্দর তাহলে ব্লেন্ডেড উইথ দ্য সিন যে আলাদা করে ইট ইজ নট স্ট্যান্ডিং আউট, কিন্তু হয়তো মিউজিকটা বন্ধ করলে মনে হবে সামথিং ইজ মিসিং। সো আমার মনে হয় এই সেন্স আর এগুলো দিয়ে এখন দারুণ কাজ হচ্ছে। আর আমার কিন্তু এখানে আমি একটু বলবো শেষ করার আগে একটু কন্ট্রোভার্সি হওয়া দরকার। সেটা হচ্ছে দারুণ কাজ হচ্ছে তুই বলছিস, সেটা ঠিক আছে, কিন্তু এই দারুণ কাজগুলো জাস্ট একটা নিজের বন্ধু বান্ধবের মধ্যে থেকে গেলে তো হবে না। মানে ওয়ান শুড ফিল যে দারুণ কাজ হচ্ছে। আমি এই জন্যই বলছি ইউ আর স্যাটিসফাইড, দ্যাটস অ্যাবসলিউটলি দ্যাটস ইম্পর্টেন্ট। যে তুই কিন্তু যখন তুই একটা মিউজিক ডিরেক্টর কোন ফিল্মের মিউজিক করছিস, তোর রেসপন্সিবিলিটি খালি তো ডিরেক্টর আর প্রোডিউসারকে খুশি করার না, বা সিনটাকে খুশি করার তো বটেই, দ্যাটস প্রাইম। কিন্তু তারপরেও তো পৌঁছানো, তুই একটা গান বানালি, গানটা খালি ডিরেক্টরের বউ হাম করলো আর তোর মাস্টার বোন ফোন করে বললো রাতুল দা কি, কিন্তু স্যাডলি আমার তো এটা তোমাদের মনে হয়, আমার এইটা মনে হয় কোথায় যেন খুব কম গান পাচ্ছি যেগুলো সুর মনে থাকছে, সেখানে একটা বক্তব্য, সেটা ইজ ভেরি, সেটা মনে থাকছে, সেটা ভীষণই আছে। কিন্তু সেই ইন্টারেস্টিং এর মানে কি এখন না গো শুভেন্দা, এটার একটা অন্য ডেফিনিশন আমার কাছে, সেটা হচ্ছে যে কারণে আমি বলছি যে ভালো দারুণ কাজ হচ্ছে কিন্তু লোকের কাছে পৌঁছচ্ছে না। কারণ আগে আমাদের, সেটা তুমি রেডিও বলো, সেটা তুমি প্রমোশন, মানে এখন দ্য থিং ইজ তুমি কি বা আমি কি বা XYZ কি, তার value is based on the number of likes and followers. It is not your talent. Talent has taken a back seat. এটা অনেক দিনই হলো। কিন্তু তুমি কত ভালো অভিনয় করো, বাজাও, নাচো, ইয়ে করো ইজ সেকেন্ডারি। তোমার ফলোইং কি, তোমার কতজন, তোমার লাইকস আর ইয়ে ফলোয়ার্স কত, দ্যাট সেইটা তোমার ব্র্যান্ড ভ্যালু, তোমার ইয়ে ক্রিয়েট করছে। তো আমি সময় নষ্ট করে একটা ইয়ে তো করবো না, আমি ফলোয়ার্স ইয়ে নিয়ে এই করে যত লাইভ ইয়ে করে রিলস করে আর ইয়ে করে নিজের ফলোয়ার্স বাড়িয়ে নিচ্ছে, তোমার ভেতরে জিনিসটা ফাঁকা। এবং যারা নিচ্ছে কাজে তারা ওই জন্য নিচ্ছে বিকজ তার কাজটা, আমি একটা ফিল্ম বানিয়ে আমি একজন ভালো অভিনেতাকে নিলে তার 5,000 ফলোয়ার, আর আমি একজন অভিনেতা নিলাম তার 3 লক্ষ ফলোয়ার। এইখানে আমি একটু আটকাবো তোকে, তারপরেও তুই কি করে বলছিস দারুণ কাজ হচ্ছে? কাজটা তো দারুণ হচ্ছে ওই বাজেট আর্টিস্টদের নিয়ে। না, যারা ভালো কাজ করছে, না যারা ভালো কাজ, যেমন কিছু তারা কি জেনেই কাজ করছে যে আমি এদের নিয়ে কাছে দারুণ কাজ হবে, কিন্তু পৌঁছবে না লোকের কাছে। যে ধরো ভালো 5,000 ফলোয়ারেরটা ফেলে দিয়ে 3 লাখের ফলোয়ার নিয়ে করছে, তার কাজটা সেরকমই হবে। কিন্তু তার মধ্যেও যারা কাজ করছে, যারা ভালো কাজ করছে, সেটা লোকের কাছে পৌঁছচ্ছে না। আমি যদি একটা কাজ আমার, সেটা তোরা অ্যাজ আ ফিল্ম মানে মিউজিক কম্পোজার, আমার মনে হয় তোদের এইটা মানে একটু তোরা বলবি না। মানে আমি বলছি যে এত ভালো গান, এখন কি খালি নাচের গান নাচে। তুমি বলো লাস্ট 10 বছরে তোমাকে কষ্ট দেয় না? তুমি ফিল্মের সাথে এতদিন জড়িত, আমাদের একটা লেগেসি আছে বাংলা গানের। কেন আগে অনুরোধের আসর, ছায়াছবির গান, হ্যাঁ না আমি পরেও বলছি পুজোর গান, পুজোর কি গান, এখন পুজোর আগে এখন তো রোজ গান বেরোচ্ছে। আমি সেইটাই বলছি, পুজোতে আমরা বসে থাকতাম কখন পুজোর গান, এবার কি আসবে? আর ফিল্মের গানও কি দারুণ গান শুনেছি কিছুদিন আগেও, সেগুলো সব হারিয়ে, সব কি নাচের গান ছিল, আর সব গান না ভীষণ একঘেয়ে। নাচতে না পারলে তোমার গানটার তো কোনো ভ্যালু নেই, which is sad। না তারপরে যে তুই বললি, আমি খুব তুই একটা ইন্সপায়ারিং জায়গায় আমাকে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারবি না। না একদম বলে আমাকে ভালো লাগলো, তুই বলে শুভেন্দার দারুণ কাজ আছে। এইবার তোদের একটা ছোট্ট দায়িত্ব হয় না, এই দারুণ কাজগুলো
আমাদের মতন লোকজন শুনবে কোথায়? সেটাই মানে তো সেইটা তোরা বা যারা আমাদের এই পডকাস্ট দেখছেন, যদি ডিরেক্টর প্রোডিউসার, আপনাদেরও তো দায়িত্ব আছে, এরা এত ভালো কম্পোজ। একটা জিনিস বলি, বলো। আমার রিসেন্টলি একটা ছবি বেরিয়েছে বিজয়ের পরে বলে, দারুণ, স্বস্তিকা। হ্যাঁ, সেইটা হলে চলতে দেওয়া হলো না। কারণ এটা কি? এটা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। রিজন জানি না। লোকে দেখছে, লোকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, লোকে ভালো বলছে ছবিটাকে, কিন্তু চলতে দেওয়া হলো না। বেশিরভাগ ছবি চলতে দেওয়া হচ্ছে না। এবং শুধু তাই নয়, এখন ওটিটিতেও জায়গা পাওয়া যাচ্ছে না। ওটিটিতে ভরে যাচ্ছে, ট্র্যাশে তো ভরে যাচ্ছে। শোনো, there is a you have to belong to that. এটা বোম্বে আর ইতে তো শুনেছি আছে, it is everywhere, so you have to belong. না, কিন্তু বোম্বে থেকে আজ বোম্বের সাথে কম্পেয়ার করছিস, বোম্বে কিন্তু একটা অরিজিৎ সিং কে প্রেজেন্ট করে দিয়েছে, খালি ভালো গান, একদম খালি ভালো গান। আমি অরিজিৎকে বলছি এই কারণে, ওকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি। আমি অন্যরাও শ্রেয়াকে প্রেজেন্ট করেছে যে ভালো গান। আজকে প্রীতমেরও কিন্তু অন্য সব গানের থেকে ভালো গান লোকের কাছে পৌঁছেছে। শঙ্কর এহসানের ভালো গান, তুই আজকে আমাকে 25 বছরে 3টে গান আমি বলতে পারবো যেটা ভালো গান বলতে পারবো আমাদের হিসেবে। বাকিগুলো সব ভালো গান হয়েছে, তুই বল এক্সেলেন্ট কাজ, আমাদের কাছে পৌঁছচ্ছে না। তাহলে ওরা ভালো গান কি করে পৌঁছে দিচ্ছে ওদের? আমি এইটুকু, এরা যদি না বোঝে, আজকে সৃজিতকে বলছি, কৌশিককে বলছি, এরা যারা খুব মিউজিক্যালি ইনক্লাইন, কৌশিকের বাবা কি অসাধারণ জানিস, সুনীল বাবু কি অসাধারণ, যেটা ওনারা তো একটু বলুন তাদের প্রডিউসারদের যে এই গানটা আমাদের ভালো, এই গানটা একটু প্রমোট করুন। তা না হলে তো খালি নেচেই যাবে লোকে। গান, বাংলা গান শুরু করতে রেডিও আমাদের একটাও আছে যেখানে বাংলা গান চলে? তুমি আমাকে বলো তো। সাউথে it is mandatory, absolutely mandatory. Top 10 এর মধ্যে 8 have to be of that language, যে রিজনের নিজেদের ল্যাঙ্গুয়েজের গান। আমাদের এখানে একটা বাংলা চলে, হ্যাঁ চলবে। ফিল্মের গান চালাতো, ইউ হ্যাভ টু পে আ লট অফ মানি, ইউ হ্যাভ টু বাই। তা কি করে হবে? একজন সিনেমা বানাবে না, সে মিউজিকের বাজেট যা দাঁড়াবে সে কি করে করবে? আমি এটাই বুঝি না যে আমাদের একটা মাত্র নন্দন আর কয়েকটা ওরকম সিঙ্গল আছে, কেন আমরা এত শপিং মল না বানিয়ে কেন সিনেমা হল, মানে এমনি হল বানাচ্ছে, লোক যাচ্ছে না, কে যাচ্ছে না, এটা তো ভুল, এটা ভুল কথা। কে অত টাকা দিয়ে সাধারণ মানুষ কি করে যাবে? আজকে একটা সিনেমা দেখতে গেলে, আগে সিনেমা দেখতে গেলে আমাদের কত 2.5 টাকা 5 টাকা 7 টাকা টিকিট কাটতে হতো। আর আমি সেই জামানাটাও চেলাম, 5 টাকা মানে 10 টাকার একটা পপকর্ন কিনতে হতো। সেই খেতে খেতে একটা ফ্যামিলি নিয়ে যাওয়া মানে 5000 টাকা খরচ। হ্যাঁ, এটা 5 স্টার হোটেলে ডিনার। তো তাহলে এবং তুমি 8 সপ্তাহ পরে সেই ছবিটাই ওটিটিতে বাড়িতে বসে দেখতে পাবে। তো কে হলে যাবে? কেন আমি না বুঝি না, কেন একটু উল্টিয়ে ভাবে না? যাকে এই দিদি যেটা বললেন সেটা আমাদের পডকাস্ট থেকে এই প্রশ্নটাই ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে, একটু উল্টে পাল্টে ভাবুন, একটু ভাবনা, ভাবা প্র্যাকটিস করো। ঋত্বিকবাবু বলে গেছেন ভাবা প্র্যাকটিস শুরু করে দিন, নইলে কিন্তু দুর্দিন আসছে। যাকে সবাই ভালো থাকবেন। দিদি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকিস। থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায় বলছি। প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত লোক আমার নতুন যে পডকাস্ট চ্যানেল ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন দেখছেন এবং আশা করি দেখবেনও। প্রায় 2 লক্ষের বেশি লোক অলরেডি এটা দেখে ফেলেছে এবং সেটা খালি সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আরেকটা দারুণ খবর, সেটা হচ্ছে আগামী
অগস্ট 16 স্যাটারডেতে কলকাতার নজরুল মঞ্চে একটা হিস্টোরিক ইভেন্ট হতে চলেছে। হিস্টোরিক, আমার জীবনে হিস্টোরিক, কেননা কিছু আমার প্রিয় বন্ধুবান্ধব, ভাই বোন, এক্সেলেন্ট সিঙ্গার্স, অ্যামেজিং মিউজিশিয়ানস, তারা সব জড়ো হচ্ছে আমাকে সঙ্গে নিয়ে। আমার ফিউশন ওয়ার্ল্ড মিউজিকের যে জার্নি 40 বছর, সেটা তারা সেলিব্রেট করবে। আর এই পুরো প্রোগ্রামটা প্ল্যান করছে আলগাস ইভেন্টস, দেবাশিস, আমার প্রিয় ভাই। টিকিটস অলরেডি বেরিয়ে গেছে বুক মাই শোতে, আপনারা সবাই টিকিট সংগ্রহ করুন, কেননা অলরেডি 50% টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো টিকিটের লিঙ্ক এর সাথে পাবেন, আমার ভিডিওর সাথে পাবেন। কিপ শেয়ারিং, কিপ লাভিং, স্প্রেড গুড মিউজিক। জয় হোক।